আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আচ্ছা, আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। সবার কি অবস্থা? আর সবকিছু ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন। সবকিছু ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার আছে কিনা। তাহলে আজকে আমরা দ্বিতীয় পত্র নিয়ে আজকে আমরা শুরু করব। সো দ্বিতীয় পত্রের জন্য আমাদের গুরুত্বপূর্ণ মোটামুটি আপনাকে আমি যদি 150টার মতো এমসিকিউ সমাধান করে, যেগুলো আপনি এ টু জেড ভালোভাবে সমাধান করতে পারলে ইনশাল্লাহ আপনার দ্বিতীয় পত্র নিয়ে আর কোনো প্রকার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, সবকিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানাবেন। আর আমরা যারা জয়েন করছি একটু কষ্ট করে বন্ধুদেরকে মেনশন করে দিব আর একটু কষ্ট করে শেয়ার করে দিব। যারা জয়েন করছি একটু কষ্ট করে নিজের বন্ধুদের, আচ্ছা অল ক্লিয়ার ভাই, আচ্ছা সবকিছু ক্লিয়ার থাকলে ঠিক আছে। যারা একটু জয়েন করছি একটু কষ্ট করে বন্ধুদেরকে মেনশন করে দিব, আর পারলে একটু কষ্ট করে ক্লাসটা নিজের টাইম দেন অথবা নিজেদের বিভিন্ন যে গ্রুপ আছে গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিব। আমি ঠিক 8টা 5 থেকে আমাদের ক্লাসটা শুরু করে দিব। ঠিক 8টা 5 থেকে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। সো যারা জয়েন করছি একটু কষ্ট করে নিজের বন্ধুদেরকে মেনশন করে দিবেন এবং যদি পারেন একটু কষ্ট করে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। আচ্ছা, আসমান ভাই, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যারা জয়েন করছি একটু কষ্ট করে বন্ধুদেরকে মেনশন করে দিবেন। আমি জাস্ট আর 2টা মিনিট সময় নিব। আমি জাস্ট 2টা মিনিট সময় নিব, দেন আমরা আজকে আমাদের দ্বিতীয় পত্রের যে আমাদের মিশনটা আমরা দ্বিতীয় পত্র নিয়ে শুরু করব। সো দ্বিতীয় পত্রের জন্য যত প্রকার গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে মোটামুটি আপনাকে যদি আমি 150টা থেকে 200টার মতো এমসিকিউ ক্লিয়ার করাই দিই, যেগুলো ক্লিয়ার করতে পারলে আপনার দ্বিতীয় পত্র নিয়ে আর ভবিষ্যতে কোনো প্রকার কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, খোকন আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তো সবাই একটু খাতা কলম নিয়ে রেডি হয়ে যান, যেহেতু ম্যাথ আছে খাতা কলম ক্যালকুলেটর নিয়ে সবাই একটু রেডি হয়ে যান। দেন রেডি হলে আমাকে একটু জানাবেন। সবাই একটু খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে রেডি হয়ে যান, দেন রেডি হলে আমাকে একটু জানাবেন যে সবাই রেডি কিনা। সবাই রেডি কিনা আমাকে একটু জানাবেন, তাহলে আমি শুরু করে দিব, আমরা সময় নিব না। যারা জয়েন করছি সবাই খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে একটু রেডি হয়ে যাবেন, দেন রেডি হলে আমাকে জানাবেন। এখানে থিওরি আছে প্লাস এখানে আপনার ম্যাথ আছে। সো সবাই রেডি কিনা জানাবেন, তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিব। সবাই রেডি কিনা আমাকে একটু জানাবেন, সবাই রেডি কিনা। ওকে, তাহলে আমরা 1 নাম্বার প্রশ্ন দ্বারা আমাদের আজকের ক্লাসটা শুরু করতেছি। সো 1 নাম্বার প্রশ্ন দ্বারা আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করতেছি। সো 1 নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের অংশীদারি ব্যবসা থেকে। 1 নাম্বার প্রশ্ন আমাদের অংশীদারি ব্যবসা থেকে, অর্থাৎ এক্স ওয়াই এবং জেড একটি অংশীদারি ব্যবসা, 3জন অংশীদার, তাদের মুনাফা বন্টনের অনুপাত 3:2:1। এখন আপনাকে বলছে বন্টনযোগ্য মুনাফা হচ্ছে 1,08,000 টাকা হলে জেড কত টাকার মুনাফা পাবে, অর্থাৎ আপনাকে বলছে জেড কত টাকার মুনাফা পাবে। দেখি অ্যান্সার করা শুরু করেন। 1 নাম্বার প্রশ্ন দ্বারা আমরা শুরু করলাম। এটা হচ্ছে আমাদের অংশীদারি ব্যবসা থেকে, তাদের মুনাফা বন্টনের অনুপাত দিয়ে আছে, তাদের বন্টনযোগ্য মুনাফা দিয়ে আছে। আপনাকে বলছে জেড কত টাকার মুনাফা পাবে, জেড কত টাকার মুনাফা পাবে। আচ্ছা, রাকিব আসলাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আরিফ আসলাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো 1 নাম্বার প্রশ্ন অ্যান্সার করা শুরু করেন। 1 নাম্বার প্রশ্ন অ্যান্সার করা শুরু করেন। আপনাকে বলছে জেড কত টাকার মুনাফা পাবে, জেড কত টাকার মুনাফা পাবে। জেড কত টাকার মুনাফা পাবে। সো আমরা যদি একটু সমাধান করি, আচ্ছা আমাদেরকে সামিরা শিথিল বলছে 18,000 টাকা, আকাশ বলছে এই নাম্বারটা 18,000 টাকা। বাকিরা একটু অ্যান্সার করেন, কত হাজার টাকা পাবে, জেড কত হাজার টাকা পাবে। প্রথমত ভাই আমরা এটা কিভাবে বের করব? ভাইয়া বন্টনযোগ্য যে মুনাফাটা থাকবে, বন্টনযোগ্য মুনাফাটা আমরা উপরে বসাবো, দেন আমরা অনুপাতের যোগফল বসাবো। অনুপাতের যোগফল 3+2+1 টোটাল কত? টোটাল যোগফল হচ্ছে ভাইয়া 6, 6 দ্বারা ভাগ করব। দেন আমাকে বলছে জেড কত টাকা পাবে। ভাইয়া জেড এর অংশ হচ্ছে 1, তার মানে জেড এর 1 অংশ দ্বারা আমরা কি করে দিব? গুণ করে দিব। গুণ করলে সে কত টাকা পাবে? সে 18,000 টাকা পাবে। আমাকে যদি বলতো ওয়াই কত টাকা
পাবে তাহলে আমরা 2 দ্বারা গুণ করতাম, যদি আমাকে বলতো x কত টাকা পাবে তাহলে আমরা 3 দ্বারা গুণ করতাম। অর্থাৎ আমরা কি করব, অনুপাতের যোগফল দ্বারা ভাগ করব এবং যার টাকা বের করতে বলবে তার অনুপাত দ্বারা কি করে দিব, তার অনুপাত দ্বারা গুণ করে দিব। আচ্ছা, সামিরা আকাশ বলছে ওকে, নিশা বলছে 18,000 টাকা, ওকে। নিঝুম রাতের পরি বলছে এ নাম্বারটা, নাইম বলছে এ নাম্বারটা, ঠিক আছে। ঐশিতা বলছে এই নাম্বারটা। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 18,000 টাকা, 18,000 টাকা। তাহলে সমাধানটা একটু ভালো করে মাথায় রাখবেন যে ভাইয়া বন্টনযোগ্য মুনাফাকে অনুপাতের যোগফল দ্বারা ভাগ করব, তাদের যে নির্দিষ্ট অনুপাত দ্বারা গুণ করলে আমরা তাদের টাকার পরিমাণটা পেয়ে যাব। তাহলে একের অ্যান্সার হচ্ছে 18,000 টাকা, সবার অ্যান্সার কারেক্ট। ওকে, 2 নাম্বার প্রশ্ন আপনাকে একটা উদ্দীপক দিছে, একটা উদ্দীপক দিয়ে আছে, বলছে নিচের উদ্দীপক পড়ে পরবর্তী 2টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ওকে, এ এবং বি ব্যবসায়ী 2 জন অংশীদার, তাদের মুনাফা বন্টনের অনুপাত হচ্ছে 3:2। এখন আপনাকে বলছে বি মাসিক বেতন হচ্ছে 2,500 টাকা ধার্য করছে কর পরবর্তী নিট মুনাফার উপর। এখন কর পরবর্তী নিট মুনাফা আপনার কত টাকা? পূর্ববর্তী নিট মুনাফা হচ্ছে 75,000 টাকা, পূর্ববর্তী মুনাফা 75,000 টাকা, এবং তারা 5/1 অংশ হারে মুনাফা প্রদানের শর্তে সি কে কি করলো, নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলো। আপনাকে বলছে বি এর মুনাফার পরিমাণ কত টাকা হবে? বি এর মুনাফার পরিমাণ কত টাকা হবে? বি এর মুনাফার পরিমাণ কত টাকা হবে? দেখি একটু অ্যান্সার করেন। বি এর মুনাফার পরিমাণ এখানে কি দিয়ে আছে? বি এর মাসিক বেতনও দেয়া আছে, তারপরে তাদের আবার অনুপাত দেয়া আছে, এবং আমার কর পরবর্তী নিট মুনাফা 75,000 টাকা দেয়া আছে। আমাকে বলছে বি এর মুনাফার পরিমাণ কত টাকা হবে? বি এর মুনাফার পরিমাণ 18,000 টাকা হবে, 30,000, 24,000 নাকি 42,000? কোনটা হবে? কোনটা হবে? ঠিক সেম ভাবে আমরা একে যেভাবে সমাধান করছি ঠিক সেম ভাবে আমরা কি করব, প্রথমত বন্টনযোগ্য মুনাফা বের করব, দেন অনুপাতের যে অনুপাতের যোগফল দ্বারা ভাগ করে তার অনুপাতের অংশ দ্বারা কি করে দিব, গুণ করে দিব। আচ্ছা, আকাশ বাহিরে আছেন, ক্যালকুলেটর নাই। আচ্ছা, ক্যালকুলেটর নাই ধরেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন, তখন কিন্তু আপনার হাতে ক্যালকুলেটর থাকবে না। তো ক্যালকুলেটর ছাড়া নিজে নিজে সমাধান করেন, ক্যালকুলেটর লাগবে না। মনে করেন ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছেন, আপনার হাতে ক্যালকুলেটর নেই। কত টাকা হবে ভাইয়া? প্রথমত ভাইয়া আমাকে কি দিয়েছে ভাইয়া, নিট মুনাফা কি কি ধার্য করার পূর্বে, অর্থাৎ বেতন ধার্য করার পূর্বেরটা টাকা দিয়ে আছে। তার মানে আমায় এখনো কি করতে হবে, আমাকে বন্টনযোগ্য মুনাফা বের করতে হবে। তাহলে এই পাশে বসে 75,000 টাকা, এবং এই পাশে বেতন আছে ভাইয়া। বেতন কত ভাইয়া? মাসিক 2,500 টাকা করে মাসিক বলছে, মাসিক 2,500। তাহলে যদি আমরা সেটা বাৎসরিক বের করি ভাইয়া, অর্থাৎ 2,500 আমাদের কি লাগবে, বাৎসরিক বেতন লাগবে। বা বাৎসরিক যদি করা হয়, বাৎসরিক যদি করা হয়, তার টোটাল বেতন দাঁড়াবে কত হাজার টাকা? তার টোটাল বেতন দাঁড়াবে 30,000 টাকা। তাহলে আমরা প্রথমত কি করব, আমরা 30,000 টাকা বিয়োগ করার পরে আমরা বন্টনযোগ্য মুনাফা বের করব। আমরা কি করব, আমরা বন্টনযোগ্য মুনাফা বের করব। এখন ভাইয়া 30,000 টাকা বিয়োগ করার পরে বন্টনযোগ্য মুনাফা হচ্ছে 45,000 টাকা। বন্টনযোগ্য মুনাফা হচ্ছে 45,000 টাকা। তাহলে এই 45,000 টাকাকে আমরা কি করব, 45,000 টাকাকে আমরা তাদের অনুপাতের যোগফল দ্বারা কি করে দিব, ভাগ করব, অনুপাতের যোগফল। তাহলে 5, 15, 75 কত হাজার টাকা? 15,000 টাকা করে আসবে। দেন তার অংশ হচ্ছে 2, তার অংশ হচ্ছে 2, আমরা 2 দ্বারা গুণ করে দিব। অ্যান্সার হচ্ছে 30,000 টাকা। অ্যান্সার হবে 30,000 টাকা। অ্যান্সার হবে কত? অ্যান্সার হচ্ছে 30,000 টাকা। অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। বি নাম্বারটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান তো ভাইয়া, বুঝতে পারছেন কিনা? ভাইয়া বন্টনযোগ্য মুনাফা বের করব, যেহেতু এটা বেতন ধার্যের পূর্বের মুনাফা দিয়ে আছে, তার মানে বেতনটা আমরা ধার্য করব। টোটাল বেতন দাঁড়াবে হচ্ছে ভাইয়া 30,000 টাকা। টোটাল বেতন দাঁড়াবে ভাইয়া 30,000 টাকা, অর্থাৎ 75,000 টাকা বসছে। এইদিকে বেতন হচ্ছে 30,000 টাকা, বেতন হচ্ছে 30,000 টাকা। তাহলে বন্টনযোগ্য মুনাফা দাঁড়াবে হচ্ছে ভাইয়া 45,000 টাকা। তাহলে এই 45,000 টাকাকে আমরা অনুপাতের কি করব, অনুপাতের যোগফল হচ্ছে 5, 5 দ্বারা ভাগ করব, 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে অ্যান্সার হচ্ছে 30,000 টাকা, অর্থাৎ আমাদের বি পাবে 30,000 টাকা। বুঝতে পারছেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া আরেকবার বলেন। ঐশিতা, হ্যাঁ আরেকবার বলছি, দেখেন বুঝতে পারছেন কিনা। ভাইয়া কি করব, আমাকে বলছে বেতন ধার্য করার পূর্ব, বলছে বেতন ধার্য করার পূর্ব, অর্থাৎ বেতন এখনো ধার্য করে নাই। যদি বলতো পরবর্তী বললে আমরা বেতনটা আর বিয়োগ করতাম না, আমরা বেতনটা আর বিয়োগ করতাম না। ক্লিয়ার হয়েছে কিনা? অ্যান্সার হবে বি নাম্বারটা 30,000 টাকা।
অ্যান্সার হবে বি নাম্বারটা। বলেন ক্লিয়ার হয়েছে কিনা, ক্লিয়ার হয়েছে কিনা? সো এমসিকিউ এগুলো আপনার ম্যাথের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, ম্যাথের ক্ষেত্রে লিখিতর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এমসিকিউ সমাধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, প্লাস এরকম প্রশ্নগুলো আপনি যখন ভার্সিটি অ্যাডমিশন দিতে আসবেন তখন আপনার ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ। ভাইয়া 18,000 টাকা হয়, 18,000 টাকা না, 18,000 টাকা না, 5 দিয়ে ভাগ করবেন, 5 দিয়ে অনুপাতের যোগফল 5 দ্বারা ভাগ করবেন, 2 দ্বারা গুণ করবেন, 5 দ্বারা ভাগ, আপনার বন্টনযোগ্য মুনাফা আসছে কত? 45,000 টাকা। 45,000 টাকায় 5 দ্বারা ভাগ করবেন, 2 দ্বারা গুণ করবেন, 30,000 টাকা আসবে, 30,000 টাকা আসবে। আপনি আবার একটু ভালোভাবে সমাধান করেন, দেখবেন মিলে যাবে। আচ্ছা এখন আসেন ভাইয়া, আচ্ছা একটু দুঃখিত, এখন আমরা 3 নাম্বার প্রশ্নে চলে যাব। 3 নাম্বার প্রশ্ন আপনাকে কি বলছে? 3 নাম্বার প্রশ্নটা একটু ভালোভাবে ক্লিয়ার করে নেবেন। 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন আপনাকে কি বলছে? আপনাকে বলছে এ বি সি এর, আপনাকে কি বলছে? বলছে এ বি সি এর মুনাফা বন্টনের অনুপাত, নতুন মুনাফা বন্টন অনুপাত বের করতে বলছে। কি বের করতে বলছে? নতুন মুনাফা বন্টনের অনুপাত। তাদের পূর্বের অনুপাত ছিল 3:2, তারা সি কে অংশগ্রহণ করছে কি অনুপাতে? তারা সি কে নিছে 5/1 অংশ, তারা সি কে নিছে 5/1 অংশ। আপনাকে বলছে নতুন অনুপাত কত? এটাই হচ্ছে আপনার প্রশ্ন, দেখি অ্যান্সার করেন। এটাই হচ্ছে আপনার প্রশ্ন, নতুন অনুপাত কত? এটাই হচ্ছে আপনার প্রশ্ন। অর্থাৎ এটা হচ্ছে এ এবং বি এর, এ বি এর পূর্বের অনুপাত, এ বি এর পূর্বের অনুপাত। এখন আপনাকে কি দিয়ে আছে? আপনাকে বলছে সি কে নেওয়া হয়েছে 5/1 অংশ, তাদের নতুন অনুপাত, তাহলে কত হবে? আচ্ছা এটা কত হবে? এটা কত হবে? আচ্ছা আগেরটা কি আমরা ভুল করছি কোনো? আগেরটা কত? আচ্ছা আগেরটা একটু দেখেন তো ভাইয়া, আগেরটা কত? 30,000 না তো? 45,000 ভাগ 5, আচ্ছা 5 নং 45, আচ্ছা 9, ঠিক আছে 18,000 টাকা। এর আগেটা কত হবে? 2 এর কত হবে? 2 এর 18,000 টাকা হবে। ভাগের প্রশ্নটা ক্লিয়ার হয়নি। আচ্ছা হ্যাঁ, 2 এর কত হবে? 2 এর 18,000 টাকা হবে, ক্যালকুলেশনে একটু ভুল ছিল। 2 এর কত হবে? 18,000 টাকা হবে। অর্থাৎ 45,000 ভাগ 5 গুণ 2, তাহলে 5 নং 45, 9 2 18, ঠিক আছে। 2 এর হবে বি নাম্বারটা, 2 এর হবে বি নাম্বার না, 2 এর হবে এ নাম্বারটা, 18,000 টাকা। 18,000 টাকা আমরা বলছিলাম কত? আমরা 15 ধরে ফেলছিলাম, 3 15 45 ধরে ফেলছিলাম, 5 দ্বারা ভাগ করলে হবে 9,000 টাকা, গুণ 2, অ্যান্সার হবে 18,000 টাকা। ঠিক আছে, 18,000 টাকা। 45,000 কিভাবে হয়েছে? 45,000 হয়েছে আপনার যে বন্ট, প্রথমত আপনার নিট মুনাফা 75,000 টাকা। এখন আমরা নিট মুনাফা থেকে আমরা মূলধনের সুদ বিয়োগ করি, বেতন বিয়োগ করি, কমিশন বিয়োগ করি। এখন আমার এখানে আছে শুধুমাত্র বেতন, শুধুমাত্র বেতন। এখন বলছে মাসিক বেতন হচ্ছে 2,500, তার মানে বাৎসরিক বেতন কত? বাৎসরিক বেতন 12 দ্বারা করে দিবেন, গুণ করে দিবেন। বাৎসরিক বেতন হচ্ছে 30,000 টাকা। তাহলে এই 30,000 টাকা আপনার কি হবে? আপনার বিয়োগ করতে হবে, কারণ আপনাকে বলছে পূর্ববর্তী নিট মুনাফা। তাহলে আপনাকে 30,000 টাকা বিয়োগ করার পর আপনাকে কি বের করতে হবে? বন্টনযোগ্য মুনাফা বের করতে হবে। না না, 30,000 টাকা আপনাকে বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে। এখন ঠিক আছে, হ্যাঁ এখন এটা কত হবে? এটা হবে 18,000 টাকা, 18,000 টাকা। আশা করি এখন ক্লিয়ার। এখন ভাইয়া 2 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার আপনাকে কি বলছে? নতুন অনুপাত কত? দেখি এটা অ্যান্সার করেন। আচ্ছা এটার অ্যান্সার কে করছে? খোকন অ্যান্সার করছে, তারপরে নিশে অ্যান্সার করছে এবং আকাশ অ্যান্সার করছে। নতুন অনুপাত কত? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেগুলো আমরা মুখের কথায় সমাধান করতে পারবো, যেগুলো আমরা মুখের কথায় সমাধান করতে পারবো, এটার জন্য আমার কোনো প্রকার ক্যালকুলেশন করা লাগবে না। নতুন অনুপাত কত? দেখি অ্যান্সার করেন বাকিরা। আমি মাত্র 3 জনের অ্যান্সার পাইছি, বাকিরা অ্যান্সার করেন। আর কারো যদি এই ম্যাথ করতে সমস্যা হয় সেটা আমাকে জানাবেন, যে ভাইয়া নতুন অনুপাত বের করতে পারি না বা কিভাবে বের করে ফর্মুলা জানেন না, তারা আমাকে একটু জানাবেন। নতুন অনুপাত কত হবে? অর্থাৎ এ বি এর পূর্বের অনুপাত ছিল 3:2, তারা সি কে নিছে 5/1 অংশ হিসাবে। এখন তাদের নতুন অনুপাত কত হবে? অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন। তাদের নতুন অনুপাত কত হবে? তাদের নতুন অনুপাত কত হবে? তাদের নতুন অনুপাত কত হবে?
বাকিরা বাকিরা দ্রুত অ্যান্সার করেন। আর কারো যদি এই ম্যাথ বুঝতে সমস্যা হয় আমাকে জানাবেন, আপনাকে আমি ক্লিয়ার করে দিব। আগের ছিল কত 3:2 এবং তাকে নিচে কত, তাকে নিচে 5/1 তাহলে এটা ছিল এ বি এবং এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি। ভাইয়া 3 নাম্বারটা করিয়ে দেন। ওকে জি ক্লিয়ার। এখন আসেন 3 নাম্বারটা যারা পারেন নাই তারা আজকে যেভাবে সমাধানটা শিখাবো এটা আজীবনের জন্য মাথায় রাখবেন, এটা আপনার অ্যাডমিশনেও কাজে লাগবে। এখন ভাইয়া একটু দেখেন তো, আপনাকে বলছে নতুন অনুপাত কত, নতুন অনুপাত কত, অনুপাতটা বের করতে পারি না, এটা বুঝাই দেন। এগুলো বের করতে অনেক সমস্যা হয়, আজকের পর আর কখনো সমস্যা হবে না। ভাই নতুন অনুপাত বের করার নিয়মটা একটু ওকে আজকে ভালোভাবে ক্লিয়ার করে নেন। একটু ভালোভাবে দেখেন তো ভাইয়া, ভাইয়া সি কে দিচ্ছে কত অংশ, ভাইয়া সি কে দিচ্ছে 5/1, সি কে দিচ্ছে 5/1। ভাইয়া সি কে যদি 5/1 দেয়, বাকি আছে কয় অংশ ভাইয়া, ভাইয়া বাকি আছে 4 অংশ। ভাইয়া বাকি আছে কত, ভাইয়া বাকি আছে 4 অংশ। এই 4 অংশ দ্বারা কি করবেন, এই 4 অংশ দ্বারা একবার এর অনুপাতকে গুণ করবেন আর একবার বির অনুপাতকে গুণ করবেন, তার মানে বাকি আছে 4 অংশ। তাহলে এর অনুপাতকে গুণ করব, এর অনুপাত আছে 3, বাকি আছে 4। ভাইয়া বির অনুপাত আছে কত, ভাইয়া বির অনুপাত আছে 2 আর বাকি অংশ হচ্ছে 4। এই দুইটা কি করব, গুণ করে দিব। তাহলে এখানে আসবে 12, এখানে আসবে কত 8। এখন ভাইয়া সিটটা কিভাবে বের করব, ভাইয়া সিটটা বের করব এ এবং বি এর যে অনুপাত, অনুপাতটাকে যোগ করব এবং সে যে পরিমাণ অংশটা পাবে সেটা দ্বারা কি করে দিব, সেটা দ্বারা গুণ করে দিব। তাহলে 3 যোগ 2, 3 যোগ 2 ইন্টু কি, ইন্টু হচ্ছে 1। তাহলে সি এর অংশ কত দাঁড়াবে ভাইয়া, সি এর অংশ দাঁড়াবে অর্থাৎ এ বি এর অনুপাতের যোগফল গুণ সে যে পরিমাণ অংশ পাচ্ছে সেটা দ্বারা গুণ করলে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের নতুন অনুপাত, সেটাই হচ্ছে আমাদের নতুন অনুপাত। বলেন ভাইয়া বুঝতে পারছেন কিনা? যে ভাইয়া যে অংশটা বাকি আছে, অংশ যেটা বাকি থাকবে সেটা দিয়ে একবার এরটাকে গুণ করব, একবার বিটটাকে গুণ করব। এরটা গুণ করছি, বিটটা গুণ করছি। ভাইয়া সিটটা কিভাবে বের করব, এ বি এর অনুপাতটা যোগ করব, দেন সে যে পরিমাণ অংশ পাবে সেটা দ্বারা আমরা কি করে দিব, গুণ করলে আমরা নতুন অনুপাত পেয়ে যাব। এই ফর্মুলাটা খুব ভালোভাবে মাথায় রাখবেন। বলেন বুঝতে পারছেন কিনা? বলেন বুঝতে পারছেন কিনা? আচ্ছা জি বুঝছি, বাকিরা বলেন তো বুঝতে পারছেন কিনা। তাহলে আমি সেম ফর্মুলাতে আপনাকে আমি আরেকটা ম্যাথ দিব, সেম ফর্মুলাতে আমি আপনাকে আরেকটা ম্যাথ দিব যেটা আপনারা ওকে ভাইয়া বুঝছি। ওকে বুঝলে দেখে আমাকে এরকম আরেকটা ম্যাথ সমাধান করে দেন। এই প্রশ্নগুলো অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলো আপনি অবশ্যই ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষার মধ্যে অবশ্যই অবশ্যই পাবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রত্যেক বছর এখান থেকে একটা প্রশ্ন তারা মাস্ট করবে। এখন আমি যদি আপনাকে একটা বলি, শর্ট করে বলেন ভাইয়া এটাই হচ্ছে শর্ট, এটাই হচ্ছে শর্ট, এর থেকে শর্ট আর কোনো নাই, এর থেকে কোনো শর্ট নাই। এখন আমি যদি আপনাকে বলি ভাইয়া এ এবং বি এর অনুপাত হচ্ছে, এ এবং বি এর অনুপাত হচ্ছে 3:4, এ এবং বি এর অনুপাত হচ্ছে 3:4, তারা সি কে অংশ হিসেবে গ্রহণ করলো, তারা সি কে অংশ হিসেবে গ্রহণ করলো 4/2 অংশ। এখন আমি যদি আপনাকে বলি নতুন অনুপাত কত, দেখি আমাকে বলেন তো। আমি আপনাকে বলছি নতুন অনুপাত কত, নতুন অনুপাত দেখি আমাকে অ্যান্সার করেন। নতুন অনুপাত কত, অর্থাৎ এ বি এর অনুপাত হচ্ছে 3:4, তারা সি কে নিচে 4/2 অংশ, তারা সি কে নিচে 4/2 অংশ। আপনাকে বলছে নতুন অনুপাত কত, নতুন অনুপাত আপনি অ্যান্সার করেন, মুখে মুখে অ্যান্সার করবেন। এটার জন্য আপনার কোনো কিসের দরকার নেই, খাতা ব্যবহার করার দরকার নেই। কতটুকু অংশ বাকি আছে সেটা বের করব, এর সাথে গুণ করব, বির সাথে গুণ করব, এ বি কে যোগ করে সি যত অংশ পাবে সেটা দ্বারা গুণ করে দিব, কাজ শেষ। 6, 8, 7। আচ্ছা আকাশ আমাদেরকে বের করে দিছে 6, 8 এবং 7। বাকিরা 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 অ্যান্সার করেন। এই যে আপনাদের ধরা খাইছেন এক জায়গায়, মূল সমস্যা যেটা খেয়াল করেন না। দেখি বাকিরা অ্যান্সার করেন, বাকিরা অ্যান্সার করেন। আমি সবার থেকে অ্যান্সার নিব এবং সবার কাছে আজকের আমার এই ফর্মুলাটা ক্লিয়ার করাই দিয়ে যাব। এটা ভালো করে মাথায় রাখবেন, অ্যাডমিশন যখন আসবে তখন তো এগুলো আবারও ক্লিয়ার করব, তখন দেখবো যারা এইচএসসি তে ক্লাস করছেন অ্যাডমিশনের সময় আপনাদের এগুলো মাথায় থাকে কিনা। আচ্ছা সামিরা বলছে 6, 8, 7। ওকে 6, 8 এবং 7। ওকে দেখা যাক বাকিরা, বাকিরা অ্যান্সার করেন, বাকিরা অ্যান্সার করেন কত আসে, নতুন অনুপাত কত। ওকে আমি প্রশ্নটা একটু একেবারে কি করি, আমি সংক্ষেপে একটু এদিকে লিখে রাখি।
অর্থাৎ অনুপাত হচ্ছে 3:4 এবং তাকে অংশ দিছে কত 2/4। ওকে, বাকির অ্যান্সার করেন, বাকির এর মধ্যে অ্যান্সার করেন, বাকির এর মধ্যে অ্যান্সার করেন। এবার যারা অ্যান্সার করছেন তারা একটু মিলা নিবেন আপনারা কোথায় ভুল করছেন, যারা অ্যান্সার করছেন তারাও মিলা নিবেন কোথাও কোনো ভুল হচ্ছে কিনা। আচ্ছা 15, 20, 14, 6, 8, 14। ওকে ঠিক আছে, তারপরে 6, 8, 14। এখন দেখেন তো ভাইয়া, ভাইয়া বাকি আছে কয় অংশ? ভাইয়া সে যদি 4/2 অংশ পাই, বাকি আছে কত অংশ? বাকি আছে 2 অংশ। এবার 2 অংশ দ্বারা কি করব? 2 অংশ দ্বারা এর অনুপাতকে গুণ করব, 2 অংশ দ্বারা ভাইয়া বির অনুপাতকে গুণ করব। দেন ভাইয়া সির অংশের জন্য এ বি এর অনুপাতকে কি করব? যোগ করব। দেন সে যে অংশ পাবে সে পাচ্ছে কয় অংশ? 2 অংশ। আপনারা এখানে 1 দ্বারা অনেকেই গুণ করছেন, যারা বলছেন 7 তাদের মূল ভুলটা হচ্ছে এখানে আপনারা 1 দ্বারা গুণ করছেন, কিন্তু 1 দ্বারা না, এটা 2 দ্বারা গুণ হবে, কারণ সে পাচ্ছে 2 অংশ। তাহলে এখানে আসতেছে কত? 3 দুগুণে 6। আচ্ছা একটা হবে 4, এখানে আসবে কত? 4 দুগুণে 8, এবং এখানে আসবে কত? 5, এবং 5 দুগুণে কত হবে? আচ্ছা 3 এবং 4 হবে, দুঃখিত, 3, 4, 7, 7 দুগুণে কত হবে? 14 হবে। তাহলে অনুপাত আসছে কত? অনুপাত আসছে 6, 8, 14। 6, 8, 14। এটা আবার, এটা যারা অ্যান্সার করছে 6, 8, 14 তাদের অ্যান্সার ঠিক আছে, তাদের অ্যান্সারটা কারেক্ট, তাদের অ্যান্সার কারেক্ট। কিন্তু এটা যখন আবার 2 দ্বারা বিভাজ্য হবে এটাকে আরো ছোটভাবে লিখতে হবে, 3, 4, 7, 3, 4, 7। সো অনেকেই যেটা ভুল করছেন যে ভাইয়া এখানে ভুলটা করছেন, আপনারা 1 দ্বারা গুণ করছেন, কিন্তু এটা 1 দ্বারা হবে না, সে পাবে 2 অংশ, 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে আসবে 14। বলেন সবার বুঝতে পারছেন কিনা, সবাই বুঝতে পারছেন কিনা যে ভাইয়া কি পরিমাণ অংশ বাকি আছে সেটা বের করব, দেন এর অনুপাত দ্বারা গুণ করব, বির অনুপাত দ্বারা গুণ করব, দেন সির অনুপাত বের করার সময় দুইজনেরটা যোগ করে, দুইজনটা যোগ করে সে যে পরিমাণ অংশ পাবে সেটা দ্বারা আমরা কি করব? সেটা দ্বারা আমরা গুণ করে দিব। এখন সে পাচ্ছে 2 অংশ, আপনারা গুণ করছেন 1 অংশ দ্বারা, তাহলে অ্যান্সার কিন্তু কি হবে না? মিলবে না। বলেন বুঝতে পারছেন কিনা, বুঝতে পারছেন কিনা। এবং যখন দেখবেন সংখ্যাটা কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা 3টা সংখ্যা বিভাজ্য হবে তখন সেটাকে আরো কি করবেন? সংক্ষিপ্ত করে ফেলবেন। অ্যান্সার কত দাঁড়াবে? অ্যান্সার দাঁড়াবে 3, 4, 7। এবং যারা 6, 8, 14 অ্যান্সার করছে তাদের অ্যান্সারটাও কারেক্ট, কিন্তু যারা কি করছেন 6, 8, 7 বলছেন তাদের অ্যান্সারটা কিন্তু ভুল। ওকে জি ভাইয়া ক্লিয়ার, বাকিদের ক্লিয়ার হয়েছে? বাকিদের ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন। সো এই প্রশ্নগুলো ভালো করে মাথায় রাখবেন। ওকে জি ভাইয়া ক্লিয়ার। তাহলে আসেন আমরা নেক্সট চলে যাই, আমরা নেক্সটে চলে যাই। 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে শেয়ার ইস্যুর ক্ষেত্রে সর্বোচ্চ, আচ্ছা সর্বোচ্চ বাট্টার হার কত? সহজ একটা প্রশ্ন। শেয়ার ইস্যুর ক্ষেত্রে সর্বোচ্চ বাট্টার হার কত? শেয়ার ইস্যুর ক্ষেত্রে সর্বোচ্চ বাট্টার হার কত পার্সেন্ট? এটা সবাই পারি, 15%, 20%, 10% নাকি 5%? তো সবাই একটু আমাকে দ্রুত অ্যান্সারটা করে দেন। শেয়ার ইস্যুর ক্ষেত্রে বাট্টার হার কত? শেয়ার ইস্যুর ক্ষেত্রে বাট্টার হার, ওকে আকাশ বলে ফেলছে 10%। বাকিরা 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 শেয়ার ইস্যুর ক্ষেত্রে বাট্টার হার কত? 10%। 10%। তাহলে এটা সহজ একটা প্রশ্ন যে ভাইয়া শেয়ার ইস্যুর ক্ষেত্রে বাট্টার হার, অথবা এটাকে কি বলা হয়? বাট্টা অথবা অবহার। বাট্টা বা অবহারের ক্ষেত্রে আমার নির্দিষ্ট একটা কি আছে? হার আছে, সেটা হচ্ছে কত পার্সেন্ট? ভাইয়া সেটা হচ্ছে 10%। অর্থাৎ 10% অবহারে অথবা 10% কম মূল্য ছাড়ে আপনি কি করতে পারবেন? আপনার শেয়ারগুলো বিক্রয় করতে পারবেন। এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে 10%। এটার অ্যান্সার হবে 10%। সো এটা বোঝানোর কিছু নাই, সি নাম্বারটা অ্যান্সার হবে। দেন নেক্সট প্রশ্ন চলে আসেন। 5 নাম্বার প্রশ্ন, লভ্যাংশ হিসেবে নগদ টাকার পরিবর্তে কোন শেয়ার প্রদান করা হয়? লভ্যাংশের ক্ষেত্রে নগদ টাকার পরিবর্তে কোন শেয়ার প্রদান করা হয়? বোনাস শেয়ার, প্রাথমিক শেয়ার, রাইট শেয়ার নাকি অগ্রাধিকার শেয়ার? লভ্যাংশের ক্ষেত্রে নগদ টাকার পরিবর্তে, সো এগুলো হচ্ছে আমার ম্যানেজমেন্টেরও পড়া প্রশ্ন, ম্যানেজমেন্টেরও বেসিক প্রশ্ন। এগুলো আমার অ্যাকাউন্টিংয়েও আমার বেসিক প্রশ্ন হিসেবে আমাকে জিজ্ঞেস করতে পারে। এটা কিসের জন্য আছে? এটা হচ্ছে নেটের জন্য, অনেকের নেট একটু, যাদের ফাস্ট তাদের কাছে ফাস্ট পৌঁছাচ্ছে।
তোমারটা একটু লেট, তোমার কাছে লেটে পৌঁছাচ্ছে, এটা কোনো সমস্যা না। আচ্ছা 5-এর অ্যান্সার কি হবে ভাইয়া? 5-এর অ্যান্সার হবে ভাইয়া এই নাম্বারটা বোনাস শেয়ার হবে। 5-এর অ্যান্সার কত হবে? 5-এর অ্যান্সার খোকন ডি কিভাবে হয়? অগ্রাধিকার শেয়ার না তো, বোনাস শেয়ার হবে, অর্থাৎ নগদ টাকার পরিবর্তে। অথবা এটাকে কি বলা হয় ভাইয়া? এটাকে বলা হয় ভাইয়া বিনামূল্যে যে শেয়ার দেওয়া হয়। বিনামূল্যে যে শেয়ার দেওয়া হয়, দুইটা শব্দ মাথায় রাখবেন, একটা হচ্ছে নগদ টাকার পরিবর্তে, আর একটা হচ্ছে বিনামূল্যে যে শেয়ার দেওয়া হয় তাকে বলা হচ্ছে বোনাস শেয়ার। এ নাম্বারটা হবে, তাকে বলা হচ্ছে বোনাস শেয়ার। অ্যান্সার হবে এ নাম্বারটা, বোনাস শেয়ার। বোনাস শেয়ার হবে। ওকে, 6 নাম্বার প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রেওয়া মিলে পণ্য ক্রয় হচ্ছে 56,150 টাকা, ক্রয় ফেরত হচ্ছে 1500 টাকা। এখন আপনাকে বলছে কৃত পণ্যের মধ্যে যদি 15% ভ্যাট অন্তর্ভুক্ত থাকে তাহলে নিট ক্রয়ের উপর ভ্যাটের পরিমাণ কত? নিট ক্রয়ের উপর ভ্যাটের পরিমাণ কত? সো এটা খুব একটা সহজ একটা প্রশ্ন। আমরা প্রথমত নিট ক্রয় বের করব, এটাকে আমরা 115 দ্বারা ভাগ করব অথবা 23 দ্বারা ভাগ করব, আর গুণ করব কি দিয়ে? 15 দিয়ে, অথবা কি দিয়ে ভাইয়া? অথবা 3 দিয়ে, অথবা 3 দিয়ে। দেখি একটু 6 নাম্বার প্রশ্নের অ্যান্সারটা করেন। রেওয়া মিলে পণ্য ক্রয় দিয়ে আছে, ক্রয় ফেরত দিয়ে আছে, 15% ভ্যাট অন্তর্ভুক্ত আছে। আপনাকে বলছে নিট ক্রয়ের পরিমাণ কত টাকা? নিট ক্রয়ের পরিমাণ কত টাকা? 4,350 টাকা হবে, নাকি 7,128 টাকা, নাকি 8,250 টাকা, নাকি 9,000 টাকা? আচ্ছা ওকে, সামির অ্যান্সার করে ফেলছে 7,100 কত টাকা? 28 টাকা। 7,128 টাকা। তো সহজ একটা ফর্মুলা। আমাদের যে কি দিয়ে আছে ভাইয়া? আমাদের পণ্য ক্রয় দিয়ে আছে। পণ্য ক্রয় থেকে আমরা কি করব? পণ্য ক্রয় থেকে আমরা কি করব? আমরা ফেরত বিয়োগ করব। ফেরত বিয়োগ করার পর আমাদের কাছে এখানে সামথিং কিছু টাকা থাকবে, কিছু একটা টাকা থাকবে। দেন সেটাকে আমরা কি করব? সেটাকে আমরা 115 দ্বারা ভাগ করে 15 দ্বারা গুণ করব, অথবা আমরা 23 দ্বারাও সে কাজটা করতে পারি। তাহলে আমাদের অ্যান্সার আসবে কয় নাম্বারটা? 7,128 টাকা। আচ্ছা অ্যান্সার হচ্ছে তাহলে আমাদের বি নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর। 7,100 কত টাকা হবে? 28 টাকা হবে। আচ্ছা ঠিক আছে। ওকে, সীমা অ্যান্সার করছে, আকাশ অ্যান্সার করছে, এবং আচ্ছা ঐশিতা ঠিক আছে। 6-এর কত হবে? 6-এর হবে বি নাম্বারটা, 7,100 কত টাকা? 7,128 টাকা। আশা করি ক্লিয়ার। তো এগুলো একটু ভালো করে মাথায় রাখবেন, আপনি এমসিকিউ প্রশ্নের মধ্যে এগুলো পাবেন, এমসিকিউ এর মধ্যে এগুলো পাবেন। বাকিরা একটু অ্যান্সার করবেন, বাকিরাও দ্রুত অ্যান্সার করবেন। ওকে, 7 নাম্বার প্রশ্ন। 7 নাম্বার প্রশ্ন হচ্ছে আইএএস এর পূর্ণরূপ কি হবে? 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 ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, ইন্টারনাল অ্যাকাউন্টিং সিস্টেম, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং সিস্টেম, ইম্পর্টেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। ওকে, আইএএস। আইএএস এর পূর্ণরূপ কি হবে? ওকে, খোকন বলছে 6-এর বি নাম্বারটা, ঠিক আছে 6-এর বি। প্রশ্ন হচ্ছে 7 নাম্বারটা, আইএএস এর পূর্ণরূপ কি হবে? আইএএস এর পূর্ণরূপ কি হবে? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। ওকে, আইএএস এর পূর্ণরূপ কি হবে? ওকে ওকে, বিবি কুলসুম বলছে এ নাম্বারটা, আকাশও বলছে এ নাম্বারটা। বাকিরা অ্যান্সার করেন, বাকিরা যারা ক্লাস করতেছেন অবশ্যই অ্যান্সার করবেন, অবশ্যই অ্যান্সার করবেন, পার্টিসিপেট করবেন। আপনার কোনো ভুল থাকলে সেটা সমাধান করে নেবেন, না বুঝলে সেটা বুঝে নেবেন। 7-এর কত হবে? 7-এর হবে এই নাম্বারটা, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস অর্থাৎ আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান মান, আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান মান হবে। ঠিক আছে, 7-এর হবে এই নাম্বারটা, 7-এর হবে এই নাম্বারটা। ওকে, দেখি ভাইয়া 8 নাম্বার প্রশ্নটা একটু বেশি গুরুত্বপূর্ণ, এটা একটু অ্যান্সার করবেন। যে রেওয়া মিলে 4/3 অংশ ভাড়া প্রদান হচ্ছে 30,000 টাকা দিয়ে আছে। এখন আপনাকে বলছে বিশদ আয় বিবরণীতে ভাড়া বাবদ মোট কত টাকা দেখাতে হবে? ভাড়া বাবদ মোট কত টাকা দেখাতে হবে বিশদ আয় বিবরণীতে? দেখি অ্যান্সার করেন। বিশদ আয় বিবরণীতে ভাড়া বাবদ মোট কত টাকা দেখাবেন? $10,000 টাকা, 30,000 টাকা, নাকি 37,500 টাকা, নাকি 40,000 টাকা? আচ্ছা, আকাশ বলছে 8-এর হবে 40,000 টাকা। ওকে, বাকির অ্যান্সার করেন, বাকির অ্যান্সার করেন। সেটা হচ্ছে বিশদ আয় বিবরণী, অর্থাৎ আয় বিবরণীতে অথবা লাভ ক্ষতি বিবরণীতে আপনি ভাড়া বাবদ মোট কত টাকা দেখাবেন? 40,000 টাকা দেখাবেন। ওকে, সামিরা বলছে 40,000 টাকা। কারণ আমরা বিশদ আয় বিবরণীতে আমরা ভাড়াটা কিভাবে দেখাবো? ভাড়া যোগ বকেয়া ভাড়া, ভাড়া যোগ
বকেয়া ভাড়া, ভাড়া যোগ বকেয়া ভাড়া। তাহলে ভাইয়া ভাড়া প্রদান করছি কত? ভাইয়া ভাড়া হচ্ছে 4 ভাগ, প্রদান করছি 3 ভাগ। ভাইয়া 3 ভাগের মূল্য হচ্ছে 30,000 টাকা, 3 ভাগের মূল্য 30,000 টাকা। কিন্তু ভাড়া যেহেতু 4 ভাগ, বকেয়া আছে কত? ভাইয়া বকেয়া আছে 1 ভাগ। বকেয়া কত? বকেয়া 1 ভাগ। 3 ভাগ যদি 30,000 টাকা হয়, 1 ভাগ সমান কত? 1 ভাগ সমান কত? ভাইয়া 1 ভাগ সমান হচ্ছে 10,000 টাকা। তার মানে ভাড়া 30,000 টাকা, বকেয়া ভাড়া 10,000 টাকা। মোট ভাড়া কত? মোট ভাড়া হচ্ছে 40,000 টাকা। মোট ভাড়া কত? মোট ভাড়া 40,000 টাকা। তাহলে এটা দেখাবো কোথায়? এটা দেখাবো বিশদ আয় বিবরণীতে, বিশদ আয় বিবরণীতে। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি আর্থিক অবস্থার বিবরণীতে কত টাকা প্রদর্শন করা হবে, দেখি আমাকে সেটার অ্যান্সার করেন তো। আপনাকে যদি এই প্রশ্নটা না করে আপনাকে যদি বলা হয় আর্থিক অবস্থার বিবরণীতে কত টাকা প্রদর্শন করবে, তখন অ্যান্সার কত হতো? আর্থিক অবস্থার বিবরণীতে। ওকে, সামিরা বলছে 10,000 টাকা। বাকিরা আর্থিক অবস্থার বিবরণীতে কত টাকা দেখাইতাম? বা আর্থিক অবস্থার বিবরণীতে আমরা 3টা বিষয় প্রদর্শন করি, একটা হচ্ছে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব অথবা মূলধন বলতে পারি। আর্থিক অবস্থার বিবরণীতে দায়ের পাশে 10,000 টাকা দেখানো হবে। আকাশ ঠিক আছে। তার মানে ভাইয়া আমরা ব্যয়টা দেখাচ্ছি কোথায়? ভাইয়া ব্যয়টা দেখাচ্ছি আয় বিবরণীতে। আর যদি বলতো ভাইয়া আর্থিক বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, তখন আমরা সেখানে দায়ের পাশে কি দেখাইতাম? 10,000 টাকা প্রদর্শন করতাম, যেটা আমার জন্য বকেয়া এবং এটা হচ্ছে আমার জন্য দায়। আশা করি 8 নম্বর প্রশ্নটাও সবার ক্লিয়ার। দেন 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন আপনাকে বলছে নিচের কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়? নিচের কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়? নগদ প্রবাহ বিবরণী, আয় বিবরণী, রেওয়া মিল নাকি সংক্ষিপ্ত আয়, সংরক্ষিত আয় বিবরণী? অ্যান্সার করেন। 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়? এটা সহজ একটা প্রশ্ন, খুবই বেসিক একটা প্রশ্ন। আর্থিক বিবরণীর অংশ নয় কোনটি? আচ্ছা, নিঝুম রাতের পরে অ্যান্সার করতেছেন আচ্ছা, গ্রুপ থেকে যারা অ্যান্সার করতেছেন, গ্রুপে না করে আপনি সরাসরি পেজে চলে আসেন, সরাসরি পেজে আসে কমেন্টগুলো করেন, কারণ গ্রুপের কমেন্টগুলো আমাদের পেজের লাইভে শো করে না। 9 নম্বর প্রশ্ন, আর্থিক বিবরণীর অংশ নয় কোনটি? 9 এর অ্যান্সার কত হবে? আচ্ছা, 9 এর অ্যান্সার কত হবে? আচ্ছা, রেওয়া মিল। বাকিরা দ্রুত অ্যান্সার করবেন, প্রশ্ন দেখবেন অ্যান্সার করবেন, প্রশ্ন দেখবেন অ্যান্সার করবেন। বিবে কুলসুম বলছে সি নাম্বারটা। ওকে, আর্থিক বিবরণীর অংশ নয় কোনটি? আচ্ছা, সি নাম্বারটা। ওকে, সেটা আমি পরবর্তীতে সমাধান দিচ্ছি। প্রথমত আমাকে বলেন তো আর্থিক বিবরণীর অংশ কয়টি? আর্থিক বিবরণীর অংশ কয়টি? আর্থিক বিবরণীর অংশ কয়টি? আর্থিক বিবরণীর অংশ কয়টি? আর্থিক বিবরণী। ওকে, বিবি কুলসুম সামিয়া বলছে এই নাম্বারটা। ওকে, দেখা যাক, আমরা পরবর্তীতে সমাধান দিচ্ছি, কিন্তু আমরা পরবর্তীতে সম্পূর্ণ ব্যাখ্যাটা একটু দেখব। আমাকে একটু বলেন ভাইয়া আর্থিক বিবরণীর অংশ কয়টি? আমরা যে কোনো কিছু বিস্তারিত শিখবো, আমরা সংক্ষিপ্ত অর্ধেক অর্ধেক শিখে চলে যাব না। সো আমাদের সম্পূর্ণ জ্ঞানটা তাহলে অর্জন হবে না, কারণ আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন ঘুরাইতে পারে। সো এখন আমাকে বলেন আর্থিক বিবরণীর অংশ কয়টি? আর্থিক বিবরণীর অংশ কয়টি? আকাশ বলছে 5টি। বাকিরা কি আমরা জানি আর্থিক বিবরণীর অংশ কয়টি? ভাইয়া ভাইয়া আর্থিক বিবরণীর অংশ হচ্ছে ভাইয়া 5টি। আর্থিক বিবরণীর অংশ কয়টি ভাইয়া? আর্থিক বিবরণীর অংশ হচ্ছে ভাইয়া 5টি। ভাইয়া 5টি কি কি? আর্থিক বিবরণীর অংশ 5টি কি কি? ভাইয়া নাম্বার 1, নাম্বার 1 হচ্ছে ভাইয়া আয় বিবরণী। নাম্বার 1 কি ভাই? নাম্বার 1 আয় বিবরণী, আয় বিবরণী। এরপর আছে নগদ প্রবাহ বিবরণী, আয় বিবরণী, নগদ প্রবাহ বিবরণী। এরপর আছে হচ্ছে ভাইয়া মালিকানা সত্ত্ব বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, যেটা হচ্ছে এক মালিকানা, ব্যবসার ক্ষেত্রে মালিকানা সত্ত্ব বিবরণী। কিন্তু কোম্পানির ক্ষেত্রে কি বলা হয়? কোম্পানির ক্ষেত্রে বলা হয় সংরক্ষিত আয় বিবরণী। কোম্পানির ক্ষেত্রে কি বলা হয়? সংরক্ষিত আয় বিবরণী বলা হয়। আর একটা 4 নাম্বার হচ্ছে ভাইয়া আর্থিক অবস্থার বিবরণী। 4 নাম্বার কি? 4 নাম্বার হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। এবং 5 নাম্বার কি ভাইয়া? ভাইয়া 5 নাম্বার কোনো বিবরণী না, যেটা হচ্ছে ভাইয়া কি? যেটা হচ্ছে টিকা, টিকা বা যেটাকে বলা হচ্ছে ব্যাখ্যা, টিকা বা ব্যাখ্যা। তাহলে এগুলা হচ্ছে আমার কি? এই 5টা হচ্ছে আমার আর্থিক বিবরণীর অংশ। এবং এই 5টা অংশের মধ্যে 4টা
চারটা অংশ কি ভাইয়া, চারটা অংশ হচ্ছে বিবরণী। একটা হচ্ছে আয় বিবরণী অথবা লাভ ক্ষতি বিবরণী, আর একটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী, আর একটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী অথবা সংরক্ষিত আয় বিবরণী, এবং সর্বশেষ হচ্ছে উদ্বৃত্তপত্র অথবা আর্থিক অবস্থার বিবরণী। এই চারটা হচ্ছে বিবরণী। আর একটা অংশ হচ্ছে কি ভাইয়া, টিকা বা ব্যাখ্যা। তাহলে এখানে অংশ নয় কোনটা ভাইয়া, অংশ নয় হচ্ছে রেওয়ামিল। রেওয়ামিল হিসাব চক্রের অংশ, কিন্তু এটা কি নয়, আর্থিক বিবরণীর কোনো অংশ নয়। এটা আর্থিক বিবরণীর কোনো কি নয়, অংশ নয়। বলেন সবার ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ, পাঁচটা অংশ ঠিক আছে। পাঁচটা অংশ কি কি? এক, মালিকানার ক্ষেত্রে মালিকানা সত্ত্ব বিবরণী, কোম্পানির ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী। এবং এখানের মধ্যে পাঁচটা অংশের মধ্যে চারটা হচ্ছে বিবরণী আর একটা হচ্ছে টিকা বা ব্যাখ্যা। তো বলেন সবার ক্লিয়ার হয়েছে কিনা? সো আপনাকে অনেক সময় জিজ্ঞেস করতে পারে, অর্থাৎ বিবরণী নিচের কোনটি আর্থিক অংশ নয়, একটা প্রশ্ন করতে পারে, অথবা আপনাকে বলতে পারে নিচের কোনটি আর্থিক বিবরণীর কি নয়, কোনো বিবরণী নয়। তাহলে বিবরণী আছে চারটা, এর বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে জি ভাইয়া ক্লিয়ার। বাকিদের ক্লিয়ার হয়েছে কিনা? এগুলো ভালো করে বেসিক সহ ভালো করে মাথায় রাখবেন। ওকে, তাহলে আমরা 10 নম্বর প্রশ্নে চলে যাই। 10 নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে ক্রয়ের পরিমাণ কত টাকা। ওকে দেখি ভাই আমাকে একটু বলেন। ওকে ক্লিয়ার। 10 নম্বর প্রশ্ন আমাকে বলছে ক্রয়ের পরিমাণ কত টাকা। প্রারম্ভিক মজুত পণ্য 15,000 টাকা, সমাপনী মজুত পণ্য 20,000 টাকা এবং বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 80,000 টাকা হলে ক্রয়ের পরিমাণ কত টাকা। ক্রয়ের পরিমাণ কত টাকা, একেবারে বেসিক প্রশ্ন, একেবারে বেসিক প্রশ্ন এগুলো। আপনাকে বলা হয়েছে ক্রয়ের পরিমাণ কত টাকা। দেখি সবাই একটু অ্যান্সার করেন। ক্রয়ের পরিমাণ কত টাকা হবে? ক্রয়ের পরিমাণ কত টাকা হবে? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। ওকে দেখা যাক, দেখা যাক। বাকিরা, বাকিরা একটু অ্যান্সার করেন। বাকিরা একটু অ্যান্সার করেন। প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় ইজিক্যাল টু সমান সমান বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়। আবার আমরা সমান সমান দিয়ে বলতে পারি সমাপনী মজুদ যোগ বিক্রিত পণ্যের ব্যয় ইজিক্যাল টু বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই সূত্রটা একটু ভালো করে মাথায় রাখবেন। আগে অ্যান্সার কি করছেন, এ নাম্বার। আচ্ছা অনেকে বলছেন 1 লক্ষ টাকা, আবার খোকন বলছে 85,000 টাকা, আবার আমাদেরকে নিশা বলছে 75,000 টাকা। আচ্ছা আপনারা অনেকগুলো অ্যান্সার করছেন, কিন্তু কেউ সঠিক অ্যান্সারটা করতে পারেন নাই, কেউ সঠিক অ্যান্সারটা করতে পারেন নাই। তাহলে আপনাদেরকে একটা সূত্র ভালো করে মাথায় রাখতে হবে, যেটা একটু সবাই একটু খাতায় নোট করে রাখবেন। সেটা হচ্ছে একটু ভালো করে মাথায় রাখবেন যে ভাইয়া প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় প্লাস ক্রয় সংক্রান্ত খরচ, ক্রয় সংক্রান্ত খরচ যদি আমরা যোগ করি আমরা পাবো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। অথবা আর একটা সূত্র সমাপনী মজুদ পণ্য যোগ বিক্রিত পণ্যের ব্যয় যদি আমরা যোগ করি আমরা তাও কি পাবো, আমরা পাবো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আমরা তাও কি পাবো, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এখন আমাকে বের করতে বলছে ভাইয়া ক্রয়ের পরিমাণ। প্রশ্নে দেওয়া আছে প্রারম্ভিক মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য এবং বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমরা কি জানি ভাইয়া, সমাপনী মজুদ যোগ বিক্রিত পণ্যের ব্যয় সমান কি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তাহলে আমার সমাপনী মজুদ হচ্ছে 20,000 টাকা, এরপরে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 80,000 টাকা। তাহলে এখন আমরা এই দুইটা যদি যোগ করি আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আসবে কত, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় দাঁড়াবে হচ্ছে ভাইয়া 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা থেকে যদি আমরা প্রারম্ভিক মজুদ বিয়োগ করে দেই তাহলে আমরা কি পাবো, আমরা পাবো নিট ক্রয়ের অংশটা। নিট ক্রয়ের অংশটা অর্থাৎ প্রারম্ভিক মজুদ পণ্য দেয়া আছে, এটা আমরা কি করে দিব, বিয়োগ করে দিব। তাহলে যদি 15,000 টাকা বিয়োগ করা হয় অ্যান্সার আসবে কত, অ্যান্সার হচ্ছে 85,000 টাকা, যেটা হচ্ছে আমার কি, যেটা হচ্ছে আমার নিট ক্রয়। অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে সি নাম্বারটা। অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে সি নাম্বারটা। কারণ আপনারা কি বের করছেন, অনেকে যারা 1 লক্ষ টাকা বলছেন মাথায় রাখবেন ভাইয়া 1 লক্ষ যেটা বের করছেন সেটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, কিন্তু আপনাকে বের করতে বলছে নিট ক্রয়ের পরিমাণ। নিট ক্রয়ের পরিমাণ। সবার ক্লিয়ার হয়েছে কিনা?
সবার ক্লিয়ার হয়েছে কিনা? জাস্ট সূত্রটা মাথায় রাখবেন যে ভাইয়া প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত খরচ ইজিক্যাল টু বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আবার ঠিক সেম ফর্মুলা সমাপনী মজুত পণ্য যোগ বিক্রিত পণ্যের ব্যয় ইজিক্যাল টু বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তাহলে আমাদেরকে আগে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ে পৌঁছাতে হবে, দেন আমাকে যেটা বের করতে হবে তার বিপরীত পাশে যে মানটা দেওয়া থাকবে আমরা সেটা বিয়োগ করে দিব, তাহলে কাজ শেষ। বুঝতে পারছেন কিনা বলেন তো ভাইয়া? বুঝতে পারছেন কিনা? যদি না বুঝেন আমরা আরেকটা ম্যাথ দেখব, আমরা সেটা দ্বারা সমাধান করে দিব। বলেন বুঝতে পারছেন কিনা? বলেন সবাই বুঝতে পারছেন কিনা? সবার ক্লিয়ার হয়েছে? এই প্রশ্নগুলো পরীক্ষার মধ্যে পাবেন, প্রথম পত্র দ্বিতীয় পত্র আর্থিক বিবরণী থেকে প্রশ্ন অবশ্যই করবে, এবং অ্যাডমিশনে তো এগুলো হচ্ছে অ্যাডমিশনের জন্য খুবই হট টপিক। বুঝতে পারছেন সবাই? জাস্ট সূত্রটা ভালো করে মাথায় রাখবেন যে ভাইয়া বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ে পৌঁছাতে হবে, শেষ। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ে পৌঁছাইলে যে পাশের আইটেম দেওয়া থাকবে সেটা বিয়োগ করে বাকি পাশের আইটেমটা বের করব। বুঝতে পারছেন? ওকে ভাইয়া বুঝতে পারছি, ক্লিয়ার। তাহলে দেখি আমি আরেকটা ম্যাথ দিচ্ছি। দেখি ভাই অ্যান্সার করেন তো। সমাপনী মজুদ কত টাকা? আর বুঝাবো না, আমি জাস্ট অ্যান্সারটা নিব এই প্রশ্ন থেকে, আমি জাস্ট অ্যান্সারটা নিব, আপনি আমাকে একটু অ্যান্সার করেন। প্রারম্ভিক মজুদ পণ্য 20,000 টাকা, নিট ক্রয় 95,000 টাকা, বিকৃত পণ্যের ব্যয়, এটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় 75,000 টাকা। আপনাকে বলছে সমাপনী মজুদ পণ্য কত? প্রারম্ভিক মজুদ, নিট ক্রয়, বিকৃত পণ্যের ব্যয়, সমাপনী মজুদ কত টাকা? সমাপনী মজুদ কত টাকা হবে? সমাপনী মজুদ কত টাকা হবে? অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার। প্রথমত কি কোন জায়গায় পৌঁছাবো? প্রথমত পৌঁছাবো ভাইয়া বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। প্রথমত কোথায় যাব? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এখন বিক্রিত পণ্যের ব্যয় আরেক পাশের আইটেম, বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে সমাপনী মজুদ যোগ করলে আমরা পাবো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। কিন্তু প্রারম্ভিক মজুদের সাথে যদি নিট ক্রয় যোগ করা হয় তাহলে আমরা পাবো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? 1,15,000 টাকা। এখন আরেক পাশের আইটেম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় 75,000 টাকা যদি বিয়োগ করা হয় তাহলে বাকি যে 40,000 সেটা কি? সেটা হবে সমাপনী মজুদ পণ্য। বাকি যে 40,000 সেটা কি হবে? সেটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য। অ্যান্সার কত দাঁড়াবে? অ্যান্সার দাঁড়াবে 40,000 টাকা। ঠিক আছে, নিশার অ্যান্সার ঠিক আছে। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 40,000 টাকা। 40,000 টাকা। কারণ আমরা কোথায় যাব? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ে যাব। দেন সেখান থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করে দিলে আমরা কি পাবো? সমাপনী মজুদ পণ্য পেয়ে যাব। কারো কোনো প্রশ্ন আছে? আশা করি ক্লিয়ার। তো সূত্রটা একটু ভালো করে মাথায় রাখবেন, তাহলে ইজিলি সমাধান করতে পারবেন। সূত্রটা একটু ভালো করে মাথায় রাখবেন। ওকে, 11 নাম্বার প্রশ্ন বলছে কর হার 15%, কর পরবর্তী নিট মুনাফা হচ্ছে 1,27,500 টাকা হলে প্রদেয় কর কত টাকা? প্রদেয় কর কত টাকা? এটাও আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ কর হার হচ্ছে 15%, আপনাকে 15% কর দিতে হবে। কাকে দিতে হবে? সরকারকে দিতে হবে। এখন আপনার কর পরবর্তী, কর বাদ দেওয়ার পর আপনার নিট মুনাফা আসছে 1,27,500 টাকা। তাহলে প্রদেয় কর কত টাকা? অর্থাৎ আপনাকে কত টাকার কর দিতে হবে?
প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। সো প্রতিটা প্রশ্ন একেবারে বেসিক ধরে ধরে আপনাকে ক্লিয়ার করানো হচ্ছে। সো এগুলো একটু ভালো করে মাথায় রাখবেন, কোন ফর্মুলা কিভাবে ইউজ করা হচ্ছে, কিভাবে সমাধান করা হচ্ছে। 11 নম্বর প্রশ্ন আপনাকে বলছে প্রদেয় করের পরিমাণ কত টাকা। সো যারা পায় না তারা জানাই দিব যে ভাইয়া পারি না। সো আমি সমাধান দেখা দিব, সমাধানটা ভালো করে মাথায় নিবেন। আচ্ছা, তৃষা বলছে একের হবে ডি নাম্বারটা 19,250 টাকা, অর্থাৎ প্রদেয় করের পরিমাণ হচ্ছে 19,250 টাকা। ওকে, বাকিরা বলুক। ওকে, নিঝুম রাতের পরি বলছে 11 এর হবে ডি নাম্বারটা 19,250 টাকা। বাকিরা অ্যান্সার করেন। ওকে, আমরা অ্যান্সার পাইলাম 19,250 টাকা। ওকে, ডি নাম্বারটা। ওকে ভাইয়া পারি না, ওকে পারি না। ওকে, যারা পারি না তারা তো পারি না, যারা পারি তারা অ্যান্সার করছেন ডি নাম্বারটা। ওকে, আমরা একটু পরেই সমাধান দেখব, আমরা একটু পরেই সমাধান দেখব। ওকে, একটু একটু ফর্মুলাটা একটু আমার সাথে লিখবেন। এখন ভাই আমাকে আমাকে কি বের করার জন্য, কর বের করার জন্য বা কর পূর্ব মুনাফা অথবা কর পরবর্তী মুনাফা বের করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে। একটু ভালো করে আজীবনের জন্য মাথায় রাখবেন ভাইয়া, কর পূর্ব মুনাফা, কর পূর্ব মুনাফা সব সময় 100, কর পূর্ব মুনাফা সব সময় 100, এই কথাটা আজীবনের জন্য মাথায় রাখবেন, অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। ভাইয়া কর পূর্ব মুনাফা সব সময় 100, কর পূর্ব মুনাফা হচ্ছে সব সময় 100। দেন এটা থেকে আমরা কি বিয়োগ করব, এটা থেকে আমরা কর হার বিয়োগ করব, কর হার বিয়োগ করব। কর হার যে কোনো পার্সেন্টেজ হতে পারে। আমরা কর হার বিয়োগ করার পরে আমরা পরবর্তীতে যেটা পাবো সেটা হচ্ছে ভাইয়া কর পরবর্তী মুনাফা। সেটা হচ্ছে ভাইয়া কি, সেটা হচ্ছে কর পরবর্তী মুনাফা, অথবা এটাকে আরেকটা নাম বলা হয় যেটা হচ্ছে নিট মুনাফা, নিট মুনাফা, নিট মুনাফা। অর্থাৎ আপনাকে কি বললাম, আপনি জাস্ট একটা কথা মাথায় রাখবেন, কর পূর্ব মুনাফা সব সময় 100। দেন করের হার যত পার্সেন্ট হবে, ধরেন করের হার হচ্ছে 20%, করের হার যদি 20% হয় সেটা হবে বিয়োগ, বিয়োগ করার পরে কর পরবর্তী মুনাফা হবে 80%। করের হার আমার প্রশ্ন বলছে 15%, তার মানে করের হার যদি 15% হয়, কর পরবর্তী মুনাফা কত পার্সেন্ট, 85%। এখন ভাইয়া এই 85%-এর মূল্য কত টাকা দিয়ে আছে, 1,27,500 টাকা। তাহলে এই 1,27,500 টাকা হচ্ছে 85%-এর মূল্য। তাহলে এটাকে 85 দ্বারা ভাগ করব, 15 দ্বারা গুণ করব, তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা করের পরিমাণ পেয়ে যাব। দেখি এবার অ্যান্সার করেন, এবার অ্যান্সারটা করে ফেলেন তো। যারা অ্যান্সার করছেন ডি নাম্বারটা, কারোর অ্যান্সার হয় নাই, কারোর অ্যান্সারই হয় নাই। আপনি এখন একটু অ্যান্সারটা করেন, এখন একটু অ্যান্সারটা করেন। জাস্ট এটা মাথায় রাখবেন, কর পূর্ব মুনাফা সব সময় 100। এখন করের হার যদি 20% হয়, কর পরবর্তী হবে 80%। করের হার যদি 15% হয়, কর পরবর্তী হবে 85%। তাহলে আমাদের নিট মুনাফা অথবা কর পরবর্তী মুনাফা যত টাকা দেওয়া থাকবে সেটাকে আমরা 85 দ্বারা ভাগ করব, দেন আমার করের হার দ্বারা গুণ করে দিব। এখন অ্যান্সার করেন। এই তো সামিরা অ্যান্সার করছে 22,500 টাকা, 22,500 টাকা। বাকিরা, বাকিদের কত আসে, বাকিদের কত আসে, বি নাম্বারটা, বি নাম্বারটা 22,500 টাকা, 22,500 টাকা। তাহলে আমাকে কি মাথায় রাখতে হবে, আমাকে ফর্মুলাটা একটু ভালো করে মাথায় রাখতে হবে যে ভাইয়া কি, যেটা হচ্ছে যে আমাদের আমাদের কর পূর্ব মুনাফা সব সময় 100, কর পূর্ব সব সময় 100। তাহলে কর পূর্বের উপর দেন আমরা কি করব, করের হার দ্বারা কি করব, কর হারটা বিয়োগ করে দিব। কর হার 15% বলছে 15% বিয়োগ করব, 25% বলে 25% বিয়োগ করব, দেন পরবর্তীতে হবে 75%, 75%-এর টাকা দ্বারা ভাগ করব, কর দ্বারা গুণ করব। বি নাম্বারটা, বি নাম্বারটা, বি নাম্বারটা অ্যান্সার কত, 22,500। বলেন তো সবার ক্লিয়ার হয়েছে কিনা, একেবারে 100 সবার ক্লিয়ার হয়েছে কিনা, 100 সবার ক্লিয়ার হয়েছে কিনা। জাস্ট একটা কথা ভাইয়া, কর পূর্ব মুনাফা হচ্ছে সবসময় 100। এখন আমার কর যত পার্সেন্ট হবে পরবর্তীটা তত পার্সেন্ট হবে, অর্থাৎ তাদের দুইটা মিলে হবে 100%। এটাই হচ্ছে মূল কথা। বলেন সবার 100 ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, 22,500 হচ্ছে আমার সঠিক উত্তর, 22,500 হচ্ছে আমার সঠিক উত্তর। আপনারা অ্যান্সার করছিলেন 19,250, আপনাদের কারোর অ্যান্সারটা হয় নাই। অ্যান্সার হবে বি নাম্বারটা। বলেন সবার 100 ক্লিয়ার হয়েছে কিনা করের ব্যাপারটা। সো এটা একটু ভালো করে মাথায় রাখবেন, অর্থাৎ সবকিছু উল্টাই গেলেও ভাইয়া কর পূর্ব হচ্ছে সবসময় 100, কর পূর্ব হচ্ছে সবসময় 100, কাজ হচ্ছে এটাই। ওকে জি ভাই, 100 ক্লিয়ার। বাকিদের, বাকিদের ক্লিয়ার হয়েছে কিনা।
বাকিদের সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে জানাবেন। ওকে, আমরা 12 নম্বর প্রশ্নে চলে আসি। 12 নম্বর প্রশ্ন আমাকে বলছে প্রারম্ভিক মজুদ পণ্যের মূল্য যদি বেশি দেখানো হয়, প্রারম্ভিক মজুদের মূল্য যদি বেশি দেখানো হয় তাহলে কি হতে পারে? নিট চলতি দায় বেশি দেখানো হবে, নেট মুনাফা কম দেখানো হবে, নাকি বিক্রিত পণ্যের ব্যয় বেশি দেখানো হবে? সো এগুলো আমি আগেও ক্লিয়ার করছি, আপনারা যদি মাথায় থাকে আপনারা অ্যান্সার করেন যে প্রারম্ভিক মজুদ পণ্য যদি বেশি দেখানো হয় তাহলে কি পরিবর্তনটা ঘটতে পারে। ওকে জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, আসেন নেক্সট প্রশ্ন, 12 নাম্বার প্রশ্ন। প্রারম্ভিক মজুদ পণ্য যদি বেশি দেখানো হয়, আচ্ছা আকাশ বলছে বি নাম্বারটা হচ্ছে 2 এবং 3। ওকে, 2 নাম্বারটা হচ্ছে 2 এবং 3, অর্থাৎ এটা রাইট এবং এটা রাইট। বাকিরা ওকে, নিঝুম রাতের পরি বলছে সি নাম্বারটা 1 এবং 3। আচ্ছা, সে বলছে আবার এই নাম্বারটা রাইট হবে। সামিরা বলছে বি নাম্বারটা, অর্থাৎ বি নাম্বারটা হচ্ছে 2 এবং 3। বাকিরা অ্যান্সার করেন। ভাইয়া প্রারম্ভিক মজুদ পণ্য কোন হিসাব? ভাইয়া প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে এক প্রকারের ব্যয় হিসাব। প্রারম্ভিক মজুদ পণ্য কি? এক প্রকারের ব্যয় হিসাব। এখন ব্যয় যদি বেশি দেখানো হয়, ব্যয় বেশি, ভাইয়া কি করতে? ব্যয় বেশি দেখাইলে কি হবে? ব্যয় বেশি দেখাইলে বিক্রিত পণ্যের ব্যয় বেশি হবে। ব্যয় বেশি দেখালে বিক্রিত পণ্যের ব্যয় বেশি হবে। আর ব্যয়ের সাথে মুনাফার কি সম্পর্ক? ব্যয়ের সাথে মুনাফার হচ্ছে বিপরীত সম্পর্ক। তার মানে ব্যয় যদি বেশি হয় মুনাফা কি হবে? মুনাফা কম হবে। মুনাফা কম হবে। তাহলে মুনাফা কম দেখাবে, ব্যয় বেশি দেখাবে। আর এটা যেহেতু ব্যয়, এটার সাথে চলতি দায়ের কোনো কি নেই, সম্পর্ক নেই। অ্যান্সার হবে কয় নাম্বারটা? অ্যান্সার হবে বি নাম্বারটা। যারা সি নাম্বার বলছেন, সি নাম্বারটা হবে না, কারণ ভাইয়া মুনাফা কি হবে? মুনাফা কম দেখাবে, কারণ ব্যয় যদি বেশি হয় মুনাফা কমে যাবে। আর এটা হচ্ছে ব্যয় হিসাব, এটার সাথে চলতি দায়ের কোনো প্রকার কোনো সম্পর্ক নেই। অ্যান্সার হবে বি নাম্বারটা। আশা করি যারা ভুল করছেন তারা বুঝতে পারছেন ব্যাপারটা, যারা ভুল করছেন। ওকে, 13 নাম্বার প্রশ্ন, কোন ব্যবসা প্রতিষ্ঠানের সর্বোচ্চ তরল সম্পদ? আচ্ছা, নিচের কোনটি ব্যবসা প্রতিষ্ঠানের সর্বোচ্চ তরল সম্পদ? দেখি একটু অ্যান্সার করেন। এবং এটা আজকের ন্যাশনাল ভার্সিটি পরীক্ষার প্রশ্ন, অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি আজকের যে পরীক্ষাটা, আজকের পরীক্ষার প্রশ্ন এটা আসছে যে নিচের কোনটি সর্বোচ্চ তরল সম্পদ? সর্বোচ্চ তরল সম্পদ, এটা হচ্ছে আজকের পরীক্ষা, আজকের ন্যাশনাল ভার্সিটির পরীক্ষার প্রশ্ন। সর্বোচ্চ তরল সম্পদ কোনটি? সেটা আমরা সবাই জানি। সর্বোচ্চ তরল কোনটা ভাইয়া? সেটা হচ্ছে নগদ উদ্বৃত্ত। কারণ যেটাকে আমরা দ্রুত কি করতে পারবো? নগদ টাকাতে রূপান্তর করতে পারবো। হ্যাঁ, আকাশ যেটা বলছে আজকের জাতীয় বিশ্ববিদ্যালয়ে এটা আসছিল। হ্যাঁ, এটা হচ্ছে আজকের অ্যানুয়াল প্রশ্ন। সবচেয়ে তরল সম্পদ কোনটা? সবচেয়ে তরল সম্পদ হচ্ছে নগদ উদ্বৃত্ত। সবচেয়ে তরল সম্পদ কোনটা? সবচেয়ে তরল সম্পদ হচ্ছে নগদ উদ্বৃত্ত। ওকে, এই নাম্বারটা যারা বলছেন তাদের অ্যান্সার ঠিক আছে। এই নাম্বার যারা বলছেন তাদের অ্যান্সারটা ঠিক আছে। ওকে, নেক্সট 14 নাম্বার প্রশ্ন। ওকে, 14 নাম্বারটা একটু বেশি গুরুত্বপূর্ণ। 14 নাম্বারটাও গুরুত্বপূর্ণ। 14 নাম্বারটা কি দিয়ে আছে? একটি কোম্পানির 31,500 টাকার চলতি মূলধন রয়েছে। চলতি অনুপাত হচ্ছে 5:2। আপনাকে বলছে চলতি দায়ের পরিমাণ কত টাকা? এটা আপনাদের অর্থাৎ এইচএসসি এর প্রশ্ন, এইচএসসি প্লাস এটা ডিউ এর প্রশ্ন, এটা ঢাবিরও প্রশ্ন, অর্থাৎ অ্যাডমিশনেও এই প্রশ্নগুলো আসছে। দেখি একটু অ্যান্সার করেন। চলতি দায়ের পরিমাণ কত টাকা? চলতি দায়ের পরিমাণ কত টাকা? চলতি দায়ের পরিমাণ কত টাকা হবে? আচ্ছা, সামিরা বলছে 21,000 টাকা। ওকে, বাকিরা অ্যান্সার করেন। চলতি দায়ের পরিমাণ কত হবে? ওকে, আকাশে বলছে 21,000 টাকা। ওকে, 21,000 টাকা বলছে। এরপর বাকিরা অন্য যারা আছে এটা অ্যান্সার করেন। চলতি দায়ের পরিমাণ কত টাকা? কিভাবে বের করব? চলতি দায়ের পরিমাণ কত টাকা? প্রশ্নে কি দিয়ে আছে? প্রশ্নে দিয়ে আছে ভাইয়া চলতি মূলধন দিয়ে আছে প্রশ্নে, কিন্তু ভাইয়া চলতি মূলধনের অনুপাত দেয়া নেই।
চলতি মূলধনের অনুপাত কিভাবে বের করব? আমরা চলতি মূলধনের একটা সূত্র জানি যে চলতি সম্পদ থেকে যদি চলতি দায় বিয়োগ করা হয় আমরা কি পাবো? আমরা পাবো চলতি মূলধন। আমরা কি পাবো? আমরা পাবো চলতি মূলধন। এখন আমার প্রশ্নের মধ্যে চলতি অনুপাত দেয়া আছে। প্রশ্নের মধ্যে কি দেয়া আছে? চলতি অনুপাত। এখন ভাই চলতি অনুপাত মানে কি? চলতি অনুপাত মানে হচ্ছে চলতি সম্পদের অনুপাত, চলতি দায়ের অনুপাত। সম্পদের অনুপাত 5, দায়ের অনুপাত 2। তাহলে সম্পদের অনুপাত 5, দায়ের অনুপাত 2 হলে চলতি মূলধনের অনুপাত কত? এটা হচ্ছে চলতি মূলধনের অনুপাত হচ্ছে 3। চলতি মূলধনের অনুপাত হচ্ছে 3। এখন এই 3-এর টাকা কত? 3-এর টাকা হচ্ছে 31,500 টাকা। তাহলে 31,500 টাকাকে আমরা কি করব? 3 দ্বারা ভাগ করব এবং আমাকে বলছে দায়ের পরিমাণ কত টাকা? আমরা 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে আমাদের যেটা উত্তর আসবে সেটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পারি না? আচ্ছা, অনেকেই পারেন না, তারা একটু শিখে নেন। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলা অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। দেখেন তো বুঝতে পারছেন কিনা? অর্থাৎ আমার টাকাটা দেয়া আছে চলতি মূলধন, অনুপাত দেয়া আছে চলতি অনুপাতের। এখন আমরা চলতি অনুপাত বলতে কি বুঝি? চলতি অনুপাত মানে হচ্ছে ভাইয়া চলতি সম্পদ এবং চলতি দায়ের পার্থক্য। তার মানে 5 হচ্ছে চলতি সম্পদের অনুপাত, 2 হচ্ছে দায়ের অনুপাত। তাহলে এই দুইটার মাঝামাঝি যে পার্থক্য 3, এই 3টা কার অনুপাত? এটা হচ্ছে চলতি মূলধনের অনুপাত। এখন চলতি মূলধনের টাকা হচ্ছে 31,500। তাহলে 31,500কে আমরা 3 দ্বারা ভাগ করব, 2 দ্বারা গুণ করলে আমরা কি পাবো? আমরা পাবো চলতি দায়। আমরা কি পাবো? চলতি দায় পাবো। আর যদি আমরা 5 দ্বারা গুণ করি আমরা চলতি সম্পদ পেয়ে যাব। আমরা কি পাবো? চলতি সম্পদ পেয়ে যাব। অ্যান্সার কত হবে? অ্যান্সার মেবি হবে এ নাম্বারটা, 21,000 টাকা। অ্যান্সার কত হতে পারে? অ্যান্সার হবে 21,000 টাকা। বলেন ক্লিয়ার হয়েছে কিনা? এখন ক্লিয়ার হয়েছে কিনা যে ভাইয়া 2 দ্বারা গুণ করলে পাবো চলতি দায়, 5 দ্বারা গুণ করলে পাবো চলতি সম্পদ, আর মাঝামাঝি যে পার্থক্য সেটা হচ্ছে চলতি মূলধনের অংশ। টাকা দিয়ে আছে, টাকা দ্বারা অনুপাতকে ভাগ করব, ভাগ করে গুণ করে দিব। ওকে খোকন, ক্লিয়ার? ওকে, আই হোপ সবারই ক্লিয়ার, সবার ক্লিয়ার। দেন নেক্সট প্রশ্নে চলে আসেন। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন। আপনাকে বলছে তড়িৎ অনুপাত কত টাকা হবে? তড়িৎ অনুপাত চলতি সম্পদ দেয়া আছে 5 লক্ষ টাকা, মোট চলতি দায় হচ্ছে 2 লক্ষ টাকা, মজুদ পণ্য হচ্ছে 1 লক্ষ টাকা, অগ্রিম খরচ হচ্ছে 20,000 টাকা। তড়িৎ অনুপাত কত হবে? তড়িৎ অনুপাত কত হবে? তড়িৎ অনুপাত কত হবে? তড়িৎ অনুপাত কত টাকা হবে? ওকে জি, ক্লিয়ার। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে আপনার তড়িৎ অনুপাত কত হবে? জাস্ট সূত্র বসাই দিবেন। আর চলতি সম্পদ থেকে তড়িৎ সম্পদ বের করার জন্য দুইটা আইটেম আছে। আচ্ছা সি হবে ভাইয়া, আচ্ছা সি হবে, ঠিক আছে। সামিরা যে অ্যান্সারটা করছে সি নাম্বারটা, বাকির অ্যান্সার করেন তো। অর্থাৎ আমার কি হবে ভাইয়া? তড়িৎ সম্পদ বের করতে হবে। কি বের করতে হবে ভাইয়া? তড়িৎ সম্পদ বের করতে হবে। এরপরে তড়িৎ দায় যদি না থাকে আমরা চলতি দায় দ্বারা ভাগ করব। কোন দায়? চলতি দায়। এখন তড়িৎ সম্পদ মানে কি? তড়িৎ সম্পদ মানে হচ্ছে চলতি সম্পদ থেকে কি কি বাদ যাবে? চলতি সম্পদ থেকে মজুদ পণ্য বাদ যাবে, মজুদ পণ্য, আর একটা হচ্ছে অগ্রিম খরচ বাদ যাবে, অগ্রিম খরচ। এখন আমার প্রশ্নে মজুদ পণ্য দেয়া আছে, অগ্রিম খরচ দেয়া আছে, দুইটা আমরা বিয়োগ করব। বিয়োগ করলে 1,20,000 টাকা, 5 লক্ষ টাকা থেকে 1,20,000 টাকা চলে যাবে, অর্থাৎ 3,80,000 টাকা আসবে। আর চলতি দায় দিয়ে আছে কত? চলতি দায় দিয়ে আছে 2 লক্ষ টাকা। 2 লক্ষ দ্বারা আমরা ভাগ করব। ভাগ করলে আমাদের অ্যান্সার আসবে কত? অ্যান্সার আসবে হচ্ছে আমাদের গ নাম্বারটা 1.9 অনুপাত 1। 1.9 অনুপাত 1। ঠিক আছে, যারা সি নাম্বারটা বলছেন অথবা 1.9 অনুপাত 1 বলছেন সবার অ্যান্সার কারেক্ট। অ্যান্সার হবে গ নাম্বারটা। 1.9 অনুপাত 1। 16 নাম্বার প্রশ্ন। প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ মজুরি যোগ অন্যান্য প্রত্যক্ষ খরচ সমান কি? অনুপাত বিশ্লেষণ, অর্থাৎ অনুপাত না, উৎপাদন ব্যয়। প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ মজুরি যোগ অন্যান্য প্রত্যক্ষ খরচ ইজিক্যাল টু কি? মুখ্য ব্যয়, মোট ব্যয়, উৎপাদন ব্যয়, নাকি কারখানা উপরিব্যয়? আচ্ছা, আকাশ বলছে এই নাম্বারটা হবে, বাকিরা সে এগুলো হচ্ছে আমার সূত্র থেকে সরাসরি প্রশ্ন জিজ্ঞেস করছে। তো সহজ প্রশ্ন, অ্যান্সার কত হবে? 16 নাম্বারটা, 16-এর অ্যান্সার কত হবে?
যে ভাইয়া প্রত্যক্ষ অর্থাৎ সকল প্রত্যক্ষ খরচের সমষ্টিকে কি বলা হয়? সকল প্রত্যক্ষ খরচ অর্থাৎ প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, অন্যান্য প্রত্যক্ষ খরচ, এই তিনটা সমষ্টিকে আমরা কি বলবো? এই তিনটা সমষ্টিকে আমরা বলবো মুখ্য ব্যয়। এই তিনটা সমষ্টিকে আমরা কি বলবো? আমরা বলবো মুখ্য ব্যয়। অ্যান্সার হবে এ নাম্বারটা। সো এটা নিয়ে আমরা সময় নষ্ট করব না। যে সকল প্রত্যক্ষ খরচের সমষ্টিকে আমরা বলবো মুখ্য ব্যয়। সো যারা এ নাম্বারটা বলছেন সবার অ্যান্সারটাই কারেক্ট। দেন 17 নাম্বার প্রশ্ন। 17 নাম্বার প্রশ্ন বলছে রূপান্তর ব্যয় কি? রূপান্তর ব্যয় কি? রূপান্তর ব্যয় মানে কি? দেখি একটু অ্যান্সার করেন তো। রূপান্তর ব্যয় মানে কি? রূপান্তর ব্যয় প্রত্যক্ষ কাঁচামাল ব্যয় ও কারখানা ও পরিব্যয়, উৎপাদন ব্যয় ও কারখানা ব্যয়, উৎপাদন ব্যয় ও বিক্রয় ব্যয়, নাকি প্রত্যক্ষ মজুরি ও কারখানা ও পরিব্যয়? কোনটা হবে? রূপান্তর ব্যয় মানে কি? রূপান্তর ব্যয় মানে কি? ওকে, আকাশ অ্যান্সার করে দিছে আমাদেরকে অলরেডি ডি নাম্বারটা। ওকে, বাকির অ্যান্সার করেন। রূপান্তর ব্যয় মানে কি? রূপান্তর ব্যয় মানে কি? আচ্ছা, ডি হবে। ঠিক আছে, সামিরাও অ্যান্সার করছে ডি নাম্বারটা হবে। রূপান্তর ব্যয় মানে কি ভাইয়া? রূপান্তর ব্যয় মানে হচ্ছে কাঁচামাল বাদে, অর্থাৎ প্রত্যক্ষ যে কাঁচামাল, কাঁচামাল বাদে বাকি যে মুখ্য ব্যয়গুলো আছে, বাকি যে মুখ্য ব্যয় আর কারখানা উপরিব্যয়ের সমষ্টিকে আমরা কি বলবো? আমরা বলবো রূপান্তর ব্যয়। তাহলে রূপান্তর ব্যয়ের মধ্যে কি অন্তর্ভুক্ত হয় না ভাইয়া? রূপান্তর ব্যয়ের মধ্যে কাঁচামাল অন্তর্ভুক্ত হয় না। রূপান্তর ব্যয়ের মধ্যে প্রত্যক্ষ কাঁচামাল অন্তর্ভুক্ত হয় না। তাহলে প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ অন্যান্য খরচ যোগ কারখানা উপরিব্যয়ের সমষ্টিকে বলা হচ্ছে রূপান্তর ব্যয়। অ্যান্সার হবে ডি নাম্বারটা। ঠিক আছে, অ্যান্সার হবে কয় নাম্বারটা? ডি নাম্বারটা। আশা করি ক্লিয়ার। দেন আসেন 18 নাম্বার প্রশ্ন। 18 নাম্বার প্রশ্ন হচ্ছে শম্পা কোম্পানির প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ এবং বিক্রয়ের পরিমাণ যদি 6000 একক, 14700 একক এবং 25000 একক হয় তাহলে উৎপাদনের পরিমাণ কত টাকা? অর্থাৎ সে কি পরিমাণ উৎপাদন করছে আমাদেরকে সেটাই অ্যান্সার করতে বলা হয়েছে। উৎপাদনের পরিমাণ কত টাকা? প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে 6000 একক, সমাপনী মজুদ পণ্য 14700 একক এবং বিক্রয় করছে 25000 একক। তাহলে উৎপাদনের পরিমাণ কত একক? উৎপাদনের পরিমাণ কত একক? আঠারো নাম্বার প্রশ্ন, উৎপাদনের পরিমাণ কত একক হবে? সো এটা কিভাবে বের করবেন? ভাইয়া বিক্রয় করছি কত একক? ভাইয়া বিক্রয় করছি 2500 একক, 25000 একক, বিক্রয় 25000 একক। এরপরে সমাপনী মজুদ কত? বা সমাপনী মজুদ হচ্ছে 14700 একক। এটা কি হবে? যোগ হবে। এখন প্রারম্ভিক মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য 6000 একক। ভাইয়া প্রারম্ভিক মজুদ পণ্য আমি এবছর উৎপাদন করি নাই, আমি এবছর উৎপাদন করি নাই, আমি এবছর উৎপাদন করি নাই। এটা আমার গত বছরের ছিল, এটা আমার কি ছিল? গত বছরের একক ছিল। তাহলে এটা আমরা কি করে দিব? এই 6000 একক আমরা বিয়োগ করে দিব। বিয়োগ করলে আমাদের যে পরিমাণ অ্যান্সারটা দাঁড়াবে সেটাই হচ্ছে আমার এই বছরের উৎপাদন, সেটাই হবে আমার কি এই বছরের উৎপাদন। দেখেন মিলছে কিনা। 23700, আচ্ছা 33700 একক, 33700। আচ্ছা অপশনে তো 33700 নেই, কত হবে? হ্যাঁ ঠিক আছে, 700 একটা আসবে, 700 একটা আসবে। 33700 একক, 33700। আচ্ছা এখান দিয়ে তাহলে 700 একটা হবে, এখান দিয়ে তাহলে 700 একটা হবে, 33700। দেখেন ভাইয়া মিলছে কিনা, দেখেন মিলছে কিনা। 33700 হবে। তাহলে কত নাম্বারটা? সি নাম্বারটা হবে। কয় নাম্বারটা? সি নাম্বারটা হবে। যে ভাই আমি কতটুকু পরিমাণ বিক্রয় করছি, সমাপনী মজুদ কত ছিল, আর যেটা আমার প্রারম্ভিক ছিল সেটা আমার এ বছরের উৎপাদন নয়, এটা আমার গত বছরের ছিল। তাহলে সেটাকে আমরা বিয়োগ করে দিব। তাহলে আমরা কি পাবো? আমরা এই বছর কতটুকু উৎপাদন করছি আমরা সেটার পরিমাণটা পেয়ে যাব। তাহলে অ্যান্সার কত দাঁড়াবে? অ্যান্সার দাঁড়াবে গ নাম্বারটা 33700 একক। 33000 কত একক? 700 একক। বলেন ক্লিয়ার হয়েছে কিনা? বলেন সবার ক্লিয়ার হয়েছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা এবং ক্লিয়ার হয়েছে কিনা সবার?
হ্যাঁ 33,700 হয়, তাহলে 33,700 হচ্ছে আমার অ্যান্সার। 33,700 হচ্ছে আমার অ্যান্সার। হ্যাঁ 18 হবে কত? 33,700 একক, 33,700 একক। ওকে, নেক্সট 19 নাম্বার প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 19 নাম্বার প্রশ্ন আপনাকে বলছে বিক্রয়ের পরিমাণ কত টাকা। যদি বিক্রয়ের উপর মুনাফার হার 20% হয়, উৎপাদন ব্যয় হয় 1,60,000 টাকা, মোট ব্যয় হয় 2,40,000 টাকা, তখন বিক্রয়ের পরিমাণ কত হবে? দেখি অ্যান্সার করেন। বিক্রয়ের পরিমাণ কত টাকা হবে? 2 লক্ষ, 2,75,000, 3 লক্ষ, 3,20,000 টাকা। বিক্রয়ের পরিমাণ কত টাকা দাঁড়াবে? আচ্ছা, সামিরা বলে দিছে 3 লক্ষ টাকা। বাকিরা অ্যান্সার করেন। প্রথমত আমাকে কি বের করতে হবে ভাইয়া? মুনাফা বের করতে হবে, কারণ আমরা জানি কি মুনাফা যোগ ব্যয়। মুনাফা, মুনাফার সাথে আমরা যদি কি করি, মুনাফার সাথে যদি আমরা ব্যয়টাকে যোগ করে দেই, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো বিক্রয় মূল্য। আমরা পাবো কি? আমরা পাবো বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য। এখন মুনাফা কিসের উপর? বিক্রয়ের উপর কত পার্সেন্ট? 20%। ভাইয়া প্রশ্নে বিক্রয় মূল্য দেয়া নেই, তাহলে কি দিয়ে আছে? মোট ব্যয় দিয়ে আছে 2,40,000 টাকা। তাহলে বিক্রয়ের উপর যদি 20% হয়, মোট ব্যয়ের উপর কত পার্সেন্ট? মোট ব্যয়ের উপর হবে 25% মুনাফা। তাহলে 2,40,000 টাকার, 2,40,000 টাকার কত পার্সেন্ট? 25% হবে মুনাফা। তাহলে 25% যদি আমরা করি, কত টাকা পাবো? 60,000 টাকা পাবো। 60,000 টাকা। 25% মানে হচ্ছে 4/1 অংশ। ভালো করে মাথায় রাখবেন, 25% মানে হচ্ছে 4/1 অংশ। তাহলে মুনাফা কত? 60,000 টাকা। তাহলে মুনাফা আসছে কত? 60,000 টাকা, এবং ব্যয় কত? 2,40,000 টাকা। 2,40,000 টাকা। তাহলে বিক্রয় কত? বিক্রয় হচ্ছে 3 লক্ষ টাকা। বিক্রয় কত? বিক্রয় হচ্ছে 3 লক্ষ টাকা। অ্যান্সার হবে সি নাম্বারটা। অ্যান্সার হবে সি নাম্বারটা, 3 লক্ষ টাকা। বলেন ভাইয়া বুঝতে পারছেন কিনা? জাস্ট এটা মাথায় রাখবেন, মুনাফার আর কি হবে? পরিবর্তন হবে। বিক্রয়ের উপর বলছে 20%, কিন্তু প্রশ্নে বিক্রয় দেওয়া নেই। সো বিক্রয় না থাকলে হার পরিবর্তন করে ব্যয়ের উপর কত পার্সেন্ট? 25%। ব্যয়ের উপর কত পার্সেন্ট? 25%। বলেন এই প্রশ্নটা আমি সবার ক্লিয়ার চাই। সবার ক্লিয়ার হয়েছে কিনা বলেন? সবার ক্লিয়ার হয়েছে কিনা? এবং হারের যে ফর্মুলাটা আছে, মুনাফার হারের যে ফর্মুলাটা, অর্থাৎ যে লাইনটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেটাও একটু কি করবেন? ক্লিয়ার করে নেবেন। সেটাও একটু ক্লিয়ার করে নেবেন। কত পার্সেন্ট? 16.67%, 20%, 25%, 33.33%, 50%, 100%। বিক্রয়ের হার কি হয়? বিক্রয়ের হার হয় ছোট, ব্যয়ের হার কি হয়? ব্যয়ের হার হয় বড়। হ্যাঁ 25% কেমনে হবে, এটাই হচ্ছে আপনাদের প্রশ্ন। মাথায় রাখবেন পাশাপাশি প্রথমত এই লাইন এটা ভালো করে মুখস্থ করবেন। 16.67%, 20%, 25%, 33.33%, 50%, 100%। প্রথমত এই লাইনটা ভালো করে মাথায় রাখবেন, এবং মাথায় রাখবেন পাশাপাশি দুইটা অনুপাতের মধ্যে, পাশাপাশি দুইটা পার্সেন্টেজের মধ্যে বিক্রয়েরটা হবে ছোটটা, ব্যয়েরটা হবে বড়টা। তার মানে 20 এবং 25-এর মধ্যে বিক্রয়ের হার হবে যদি 20%, ব্যয়ের হার হবে 25%। আবার আপনাকে যদি বলা হয় 50-100%-এর মধ্যে তুলনা করো, তাহলে আপনি বলবেন যদি ব্যয়ের উপর 100% মুনাফা হয়, সেটা বিক্রয়ের উপর হবে কত পার্সেন্ট? 50%। কারণ বিক্রয়ের উপর হার হয় ছোট, ব্যয়ের হার হয় বড়। এখন আমার প্রশ্নের মধ্যে বিক্রয়ের উপর 20% মুনাফা দেয়া আছে, কিন্তু প্রশ্নের মধ্যে কোথাও বিক্রয় মূল্য দেয়া নেই। প্রশ্নের মধ্যে দেয়া আছে ব্যয়ের টাকা। তাহলে বিক্রয় মূল্যের উপর যদি 20% মুনাফা হয়, তাহলে সেটা ব্যয়ের উপর কত পার্সেন্ট? ব্যয়ের উপর হবে 25%। তাহলে এটার উপর আমরা 25% করে আমরা কি বের করব? মুনাফা বের করব। দেন মুনাফার সাথে ব্যয় যোগ করে আমরা বিক্রয় মূল্য বের করব। বলেন বুঝতে পারছেন কিনা?
বলেন বুঝতে পারছেন কিনা সবাই? অর্থাৎ পাশাপাশি দুইটা পার্সেন্টেজের মধ্যে যেটা ছোট হবে সেটা হবে বিক্রয়ের, যেটা বড় হবে সেটা হবে ব্যয়ের, সেটা হবে ব্যয়ের জন্য। সো আপনাকে খেয়াল রাখতে হবে আপনার প্রশ্নের মধ্যে কিসের পার্সেন্টেজ দেয়া আছে এবং সেই পার্সেন্টেজের টাকা দেয়া আছে কিনা। ক্লিয়ার ভাইয়া? সবার ক্লিয়ার হয়েছে কিনা? সো লাইনটা ভালো করে মাথায় রাখবেন। 16.67%, 20%, 25%, 33.33%, 50%, 100%। সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে কিনা? সবার ক্লিয়ার হয়েছে কিনা বলেন। সো প্রশ্নগুলো, প্যাটার্নগুলো ভালো করে মাথায় রাখবেন, পরীক্ষার মধ্যে প্রশ্ন অবশ্যই পাবেন। সবার ক্লিয়ার হয়েছে কিনা আমাকে জানাবেন, সবার ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, জি ভাইয়া ক্লিয়ার। ওকে, ক্লিয়ার হইলে আসেন আমাদের লাস্ট একটা প্রশ্ন। 20 নাম্বার প্রশ্ন। 20 নাম্বার প্রশ্ন আপনাকে বলছে প্রতি একক মুনাফা কত? একক প্রতি মুনাফা কত? প্রারম্ভিক মজুত পণ্য 2,500 একক, সমাপনী মজুত পণ্য 150 একক, সারা বছর উৎপাদন করছেন 400 একক এবং আপনি পণ্য বিক্রয়ের মাধ্যমে সারা বছর মুনাফা করছেন কত হাজার? 12,000 টাকা। মুনাফা করছেন 12,000 টাকা। এখন আপনাকে বলছে আপনি প্রতি একক অর্থাৎ এক এককে কত টাকা মুনাফা করতে পারছেন? প্রতি এক এককে কত টাকা মুনাফা আপনি করতে পারছেন? প্রতি এক এককে কত টাকা মুনাফা আপনি করতে পারছেন? তাহলে আপনাকে কি বের করতে হবে? আপনি কি পরিমাণ পণ্য বিক্রয় করছেন? তার মানে আপনাকে কি করতে হবে? বিক্রয় একক বের করতে হবে। দেন আপনি কি করবেন? মুনাফা দ্বারা ভাগ করবেন। কাজ শেষ। লাস্ট প্রশ্ন, সবার থেকে অ্যান্সার চাই। একেবারে সবাই প্রশ্নটার সমাধান করবেন। দেন লাইভে যে কয়জন আছেন প্রত্যেকে অ্যান্সার করবেন। লাস্ট প্রশ্ন, সবাই চেষ্টা করেন, সমাধান করেন, দেন অ্যান্সার করেন। প্রতি এককে কত টাকা করে আমি মুনাফা পাচ্ছি? অ্যান্সার করেন, সবাই অ্যান্সার করেন, সবার থেকে অ্যান্সারটা নিব। আচ্ছা ক্লিয়ার। আচ্ছা খোকন বলছে সি নাম্বারটা। আচ্ছা সি নাম্বারটা হচ্ছে 30 টাকা। আচ্ছা প্রতি এককে সে 30 টাকা মুনাফা করে। বাকিরা বাকিরা প্রথমত আমি কি পরিমাণ বিক্রয় করছি আমাকে সেটা বের করতে হবে। এখন আমার প্রশ্নের মধ্যে মুনাফা দিয়ে আছে যে আপনি মুনাফা করছেন 12,000 টাকা। এখন আপনি প্রতি একক অর্থাৎ একটা একক বিক্রয় করে আপনি কত টাকা মুনাফা করছেন? আচ্ছা 30 টাকা বলছেন। এখন ভাইয়া কত টাকার পণ্য বিক্রয় করছে আমাকে সেটা বের করতে হবে। কত টাকার পণ্য বিক্রয় করছে? প্রারম্ভিক মজুত পণ্য ছিল ভাইয়া 250। প্রারম্ভিক মজুত পণ্য কত টাকা? প্রারম্ভিক মজুত পণ্য ছিল 250 টাকা। আচ্ছা শুধুমাত্র নিশা বলছে 24 টাকা, বাকিরা বলছে 30 টাকা। ওকে, একটু ভালো করে খেয়াল করেন। ভাইয়া প্রারম্ভিক মজুত ছিল কত একক? ভাইয়া প্রারম্ভিক মজুত ছিল ভাইয়া 250 একক। প্রারম্ভিক মজুত পণ্য 250। বিক্রয় করছি কত? আচ্ছা উৎপাদন করছি কত? ভাইয়া উৎপাদন করছি 400 একক। 400 একক। তার মানে আমি টোটাল বিক্রয়ের জন্য নিছি কত? ভাইয়া বিক্রয়ের জন্য নিছি 650 একক। অর্থাৎ এটা আমার কি ছিল? এটা ছিল আমার বিক্রয় যোগ্য। এটা ছিল আমার বিক্রয়ের যোগ্য। এখন সমাপনী মজুত পণ্য ছিল 150। অর্থাৎ এই 150 একক আমি কি করতে পারি নাই? বিক্রয় করতে পারি নাই। তার মানে আমি বিক্রয় করছি কত একক? বিক্রয় করছি আমি 500 একক। তার মানে এটা আমার কি হয়েছে? বিক্রয় হয়েছে। বিক্রয় করছি কত একক? 500 একক। এখন এই 500 একক বিক্রয় করে আমি লাভ করছি 12,000 টাকা। লাভ করছি 12,000 টাকা। তার মানে যদি আমি 12,000 টাকা লাভ করি 500 এককে, আমি এক একক উৎপাদনে কত টাকা আমি লাভ করছি? দুইটা শূন্য কাটা। এবার এখানে কত হবে? ক্যালকুলেশন করেন, আপনারাই ক্যালকুলেশন করেন। কত টাকা হবে? কত টাকা হবে? ক্যালকুলেশন করেন। কত টাকা আসে? যারা 30 টাকা বলছেন
কত টাকা আসে দেখেন, কত টাকা আসে দেখেন। যারা 30 টাকা বলছেন, যারা 30 টাকা বলছেন কাটাকাটি করেন। কাটাকাটি করলে 5 12-র কাছে কয়বার যাবে? কয়বার যাবে? 24 বার যাবে। তার মানে একক প্রতি মুনাফা কত? একক প্রতি মুনাফা হচ্ছে 24 টাকা। অর্থাৎ আপনি একটা একক বিক্রয় করে ওইখানে আপনার লাভ ছিল কত টাকা? 24 টাকা। মোট লাভ হয়েছে কত টাকা? 12,000 টাকা। 12,000 টাকা 24 টাকা হবে। তাহলে আপনারা 30 টাকা বলছেন কেন? সব দেখতে হবে আমি কত টাকার পণ্য আমি কি করতে পারছি? বিক্রয় করতে পারছি। আপনারা কি করছেন? আপনারা উৎপাদন একক দ্বারা কি করে দিছেন? ভাগ করে দিছেন। সো এইভাবে করা যাবে না, ফর্মুলা জানতে হবে, কিভাবে করতে হয় সেটা ভালো করে জানতে হবে। সো 20টা প্রশ্ন শেষ। বলেন আজকের ক্লাসটা যারা করছেন, অনেকগুলো ম্যাথ, অনেকগুলো বেসিক আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিছি। সবার 100 ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলেন তো? একেবারে। আপনাকে আমি করের হার কিভাবে বের করতে হয় শিখাইলাম, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়, প্রারম্ভিক মজুত পণ্য কিভাবে নির্ণয় করতে হয়, অনুপাতের নতুন অনুপাত কিভাবে বের করতে হয়, একক প্রতি মুনাফা কিভাবে বের করতে হয়। আজকের ক্লাস যারা করছেন অনেক কিছু শিখতে পারছেন। বলেন সবকিছু 100 ক্লিয়ার হয়েছে কিনা? সো এইচএসসি থাকা অবস্থায় আপনি যখন এই বিষয়গুলো একেবারে বেসিক সহ খুব ভালোভাবে ক্লিয়ার করতে পারবেন, যখন আপনি অ্যাডমিশন সিজনে আসবেন তখন দেখবেন আপনি অন্যদের তুলনায় অনেক বেশি আগায় থাকতে পারবেন। অথবা আপনারা যারা এখন ক্লাস করতেছেন, আপনারা যে প্রশ্নগুলো সমাধান করতেছেন, যে ফর্মুলাগুলো, যে প্যাটার্নগুলো এখন জানতেছেন, এগুলো আপনি আপনার অন্য কোনো ফ্রেন্ডকে জিজ্ঞেস করেন, সে এখনো হয়তো এগুলো জানে না, বা সে এখনো জানেই না যে কর পূর্ব সবসময় 100 ধরতেই হবে আমাকে। সো সবার ক্লিয়ার হয়েছে কিনা? সবার ক্লিয়ার হয়েছে কিনা বলেন? সবার ক্লিয়ার হয়েছে কিনা? সো এভাবে যদি বুঝে বুঝে সমাধান করেন, একটা সময় আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন যে আপনি অন্যদের তুলনায় অনেক বেশি আগায় আছেন, আপনি অন্যদের তুলনায় অনেক বেশি আগায় আছেন। সিকিউ ক্লাস নিলে ভালো হবে। সিকিউ এর ক্লাস তো সবাই নাই, বা সিকিউ এর ক্লাস এগুলো তো আপনি নিজে নিজে সমাধান করলে ক্লিয়ার হয়ে যাবে। তারপরও নিব ইনশাল্লাহ, চেষ্টা করব সিকিউর ক্লাসও নেওয়ার জন্য। বাট আমাদের যে মেইন ঝামেলাটা সেটা হচ্ছে ভাই আমরা এমসিকিউ স্কিপ করে ফেলি। আমরা সারাক্ষণ সিকিউতে সময় দিতে দিতে আমরা এমসিকিউ গুলো স্কিপ করে ফেলি, যেটা আমরা পড়তে চাই না, বা মনে করি ম্যাথ সমাধান করলে আমাদের এমসিকিউ ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এমসিকিউ এর মধ্যে আমাদের অনেক ধরনের প্যাচ আছে, অনেক ধরনের কি আছে, ফর্মুলা জানতে হয়। সো সেজন্য আমাদেরকে কি করতে হয়? আমাদেরকে এমসিকিউর দিকে একটু ভালো করে ফোকাস করতে হয়। সো তারপরে ইনশাল্লাহ যদি সম্ভব হয় ইনশাল্লাহ আমরা সিকিউর ক্লাসও ইনশাল্লাহ কন্টিনিউ করব। বা আজকে ক্লাসের পিডিএফটা গ্রুপে দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে, গ্রুপে দিয়ে দিব। সো আপনি একটু নিজে নিজেও প্র্যাকটিস করবেন, আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকেন। আর আমাদের ক্লাস তো ইনশাল্লাহ রেগুলার হবে, রেগুলার আপনি ক্লাসগুলো করেন। ক্লাসগুলো করলে ইনশাল্লাহ আপনার অনেক বেশি ডেভেলপড হবে ইনশাল্লাহ। সো আমাদের যে 30 দিনের চ্যালেঞ্জটা ছিল, 30 দিনের মধ্যে আমাদের 7 দিন শেষ, 7 দিনের ক্লাস শেষ। পাশাপাশি আমাদের 2টা এক্সামও মেবি নেওয়া, 2টা থেকে 3টে এক্সাম নেওয়া হয়েছে, 2টা থেকে 3টে এক্সামও নেওয়া হয়েছে। সো আস্তে আস্তে আমরা সামনে আরো ক্লাস আনবো, আরো এক্সাম আসবে ইনশাল্লাহ। সো এতটুকুই, কথা না বাড়াই, পড়াশোনা করেন, সাথে আর সময় অল্প কয়দিন। সো ভালোভাবে পড়াশোনা করেন, একটা ভালো রেজাল্ট করেন, দেন অ্যাডমিশন জার্নিটা ইনশাল্লাহ আমরা খুব ভালোভাবে কাটাবো। অ্যাডমিশন জার্নিটা আমরা খুব ভালোভাবে কাটাবো, এবং যার যার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ইনশাল্লাহ পড়ার সুযোগটা আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনি যাতে আপনার নিজের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে পারেন। সো এতটুকুই, কথা না বাড়াই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।